তোর এই চোখ ধাঁধানো রূপ দেখে আমার মধ্যে পুরুষত্ব ভাব জেগে উঠলে আমি কি করব? আজ রাতে তুই হবি আমার শিকার। সরি মাই ডিয়ার ফ্রেন্ড। আশ্চর্য হয়ে গেল সানাম। অথচ একটু আগে এই অপরিচিত ছেলেটি তাকে রাস্তায় যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেছিল। পাশাপাশি একই বাসে দুজন ট্রাভেলও করেছিল। আবারও প্রমাণিত হয়ে গেল অন্ধকারে নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। গুটগুটে অন্ধকারে ঘেরা নির্জন রাস্তায় একা অসহায় সানামের বুকের উপর থেকে শাড়ির আঁচড় কেড়ে নেওয়া সেই বকাটি ছেলেটির ভয়াবহ থাবার শিকার হয়েও সানাম উচ্চ সুরে বলে উঠল, আমি মরে যাব, তবু কোনো লম্পট পুরুষের শয্যা সঙ্গিনী হওয়া তো দূরে থাক, তার স্পর্শ আমার গায়ে লাগতে দিব না। অন্ধকারে একটা মেয়ের সুযোগ নেওয়া কখনো পুরুষত্ব হতে পারে না। তোকে বন্ধু ভেবে আমি ভুল করেছিলাম। সরে যা সামনে থেকে। আমার শয্যা সঙ্গিনী হতে গেলেও হায়েস্ট একটা যোগ্যতা লাগে মিস সানাম। সরি টু সে, আপনার সেই যোগ্যতা নেই। বখাটে ছেলেরা আপনার পিছু নিতেই পারে, তবে এই ফায়েজ ফারনাস চৌধুরী নয়। তার একটা ক্লাস আছে, সেই ক্লাস মেনটেন করে সে চলতে পছন্দ করে। সো ডোন্ট আন্ডারএস্ট মি। ছুরি চালানোর কাজ শেষ করে শার্টের কলার ছেড়ে হনহনিয়ে প্রস্থান নিল সানামকে বাঁচাতে ঝড়ের নেই ছুটে আসা অন্য চেনা যুবকটি। ঘোর তমসাই, চারিপাশ অস্পষ্ট। বাকরুদ্ধ সানাম, কাকে কি বলল সে? হাঁসফাঁস করা গিঞ্জি পরিবেশে গরমাক্ত শরীর ও চোখ ভরা আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে সানাম। তার সম্মুখে বখাটে ছেলেটির হাত কেটে রক্ত বেরিয়ে পড়ল। ছেলেটির তার হাত কাটার যন্ত্রণায় আক্রমণাত্মক গলায় সানামকে হুমকি দিয়ে বলল, তোর জন্য আজকে আমার হাত কাটা গেল, তবে তোর পিছু আমি ছাড়ছি না এই জন্মে। আর তুই উন্মাদ আশিককে বলে দিস সময় হলে আমিও তাকে দেখে নেব। হাত ঝাড়তে ঝাড়তে বখাটে ছেলেটি দৌড়ে জায়গা থেকে পালালো। মৃত সানাম শুকনো ঢোক গিলতেই সানামের দিকে ঊর্ধ্ব গতিতে বাইক নিয়ে ধেয়ে এলো সানামের বেস্ট ফ্রেন্ড আফিম। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে সানামের মুখোমুখি বাইক দাঁড় করিয়ে অস্থির গলায় আফিম বলল, তুই ঠিক আছিস তো সানাম? সানাম ভর গলায় বলল, আশ্চর্যজনক, তুই কিভাবে জানলি আমি এখানে আছি? অচেনা একটা নাম্বার থেকে টেক্সট আসছিল, ওখান থেকে আমি জানতে পারলাম তুই বিপদে পড়েছিস। তাই আমি কিছু না ভেবে এখানে ছুটে এলাম তোকে উদ্ধার করতে। নাম্বারটিতে আর দ্বিতীয়বার যোগাযোগ করার চেষ্টা করিসনি? করেছিলাম, বাট নাম্বারটি বন্ধ বলছিল। প্রথমে প্র্যাঙ্ক কল ভেবে উড়িয়ে দিয়েছিলাম, তবে পরে মনে হলো ঘটনাটি যদি সত্যি হয়। আচ্ছা এখন চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। প্রসঙ্গ না বাড়িয়ে সানাম বাইকে উঠে গেল। আফিম বাইক ছেড়ে দিল। সানাম গভীর চিন্তায় ডুব দিল। ফায়েজ ফারনাস চৌধুরী ছেলেটি আসলে কে? তার সম্মান ও জীবন বাঁচানো ছেলেটিকে সে না দেখে না বুঝেই বখাটে ছেলে হিসেবে উপাধি দিয়ে বসলো। কটু কয়েকটা কথাও শুনিয়ে দিল। সানাম ধারণা করলো বখাটি ছেলেটি যখনই তার বুকের কাপড় সরাতে গিয়েছিল তখনই আচমকা ফায়েজ ফারনাস চৌধুরী এসে তাকে বাঁচিয়েছিল বলেই অন্ধকারের লোকটির হঠাৎ আগমন সে টের পায়নি। কপাল ঘষে সানাম চিন্তিত গলায় বিড়বিড় করে বলল, ধ্যাত, অন্ধকারে তো ছেলেটির মুখটাও দেখতে পারিনি, তবে কণ্ঠস্বর ও কথা বলার ভাবভঙ্গি অনুমান করে মনে হচ্ছে ছেলেটি খুবই দাম্ভিক, অহংকারী, উগ্র ও গম্ভীর প্রকৃতির। তাকে একবার থ্যাঙ্কস জানানো উচিত ছিল। তাছাড়া আফিমের নাম্বার অচেনা নাম্বার থেকে টেক্সট দেওয়াটি ছেলেটি আসলে কি? আমাকে যে বাঁচাতে চেয়েছে সেই ছেলেটি নয় তো? পরপর সবগুলো ঘটনা যেন সানামের মাথায় তলপট। নীরবতা ভেঙে আফিম সানামের দিকে প্রশ্ন ছুড়ল, সত্যিই কি তোর উপর কেউ অ্যাটাক করেছিল সানাম? আমি তো এসে কিছুই দেখলাম না। হ্যাঁ হয়েছিল, তবে ফায়েজ ফারনাস চৌধুরী নামে একটি ছেলে আমাকে বাঁচিয়েছিল। আমি জানি না ছেলেটি আসলে কে। অন্ধকারে তার চেহারা স্পষ্টও ছিল না। আচ্ছা একটা কাজ করতো, তোর ফোনে যে নাম্বার থেকে টেক্সট এসেছিল সেই নাম্বারটা আমাকে দে তো। আফিম সেই নাম্বারটি সানামকে দিল। সানাম অনেকবার নাম্বারটিতে কল করেও ব্যর্থ হলো। পরবর্তীতে সানাম বিরক্ত হয়ে কল করা বন্ধ করে দিল। হাইওয়ে রাস্তার পাশ দিয়ে ঘেঁষে গাড়ির ডিক্সির উপর বসে এক আগাগোড়া সুদর্শনীয় যুবক তার চিরচরিত বাঁকা হাসির সাথে ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেটটি অতি সযত্নে রেখে হাতে থাকা সিমটিকে ধুমড়ে মুচড়ে ভাঙছে। চোখে মুখে তার বিস্তির হাসির রেখা লেগে থাকলেও সেই হাসিতে সহিংসতা ফুটে উঠেছে প্রতি সাবলীল ভাবে। আচমকা গাড়ি থেকে নেমে যুবকটি জাত সিগারেট
চোরদের ন্যায় একটানে সম্পূর্ণ সিগারেটটি শেষ করে নাক দিয়ে ধোঁয়া ছাড়লো। আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মিস সারাম। আজকের পর থেকে একটা রাতও আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। আপনার জীবনে এখন মহাবিপদ সংকেত চলছে। মিথেন গ্যাসের নেই আমি ধীরে ধীরে আপনার জীবনটাকে ধ্বংসস্তূপে পরিণত করে তুলব, যা আপনি স্বপ্নেও ভাবেননি। কাঁধে কালো রঙের ব্লেজারটি ঝুলিয়ে ফায়েজ গাড়িতে উঠে মনে সুখে গাড়িটি স্টার্ট করে দিল। ঘামে জবজবিত কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সে লুকিং গ্লাসে দেখে সেট করে নিল। আর এই লুকে দেখলে তো পুরো পৃথিবীর যে কোনো নারী তাকে উপেক্ষা করতে পারবে না। কিন্তু ওই একজনই। আবারও চোখে মুখে বিরক্তির ছাপে রাগ ফুটে উঠল ফায়েজের। তীব্র ক্ষোভ নিয়ে সে রওনা হলো তার বেস্ট ফ্রেন্ড ওয়াকিফের গার্লফ্রেন্ডের বার্থডে পার্টিতে। টেন, এই নে তোর পছন্দের আলুর চপ ও মাটন বিরিয়ানি। বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টিতে এসে একা একা বিরক্ত হচ্ছিল সানাম। ক্লাবের এক জায়গায় গাপটি মেরে বসে রয়েছে সে, সেই সাথে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো চিন্তা করছিল। তার কাছের দূরের সব বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা, হাসাহাসি, নাচানাচিতে ব্যস্ত। ইতিমধ্যেই তার বেস্ট ফ্রেন্ড তন্নির হাত থেকে টিফিন বক্সটি নিয়ে সানাম এক গাল হেসে বলল, মায়ের হাতের বানানো তো? হ্যাঁ, আন্টির হাতের ওই বানানো। তোর বোন শিফা পাঠালো। শিফরা কেমন আছে? আমার থেকে কেন জানতে হবে? তুই ফোন করে জানতে পারিস না? মুখের হাসি উড়ে গেল সানামের। তন্নির দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন করে এসব প্রশ্ন কেন করছিস আমাকে? জানিস না আমি বিরক্ত হই? করি কারণ আমি এবং আমরা চাই তুই বাড়ি ফিরে যা, নিজের পরিবারের কাছে ফিরে যা, নতুন করে সবকিছু শুরু কর সানাম। কেন অতীত নিয়ে এখনো পড়ে আছিস? এইভাবে একাকিত্বে নিজের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার মানে হয় না। একাকিত্ব কোথায় আমি তন্নি? আর সেই কখন থেকে তুই কি অতীত করছিস? কিচ্ছু গত হয়নি আমার জীবনে, সব আগের মতোই জীবিত, সুন্দর ও পরিপাটি রয়েছে। আমি অনুভব করতে পারি এসব। কিছু নষ্ট হয়ে যায়নি আমার জীবনে। তুই সাইকো হয়ে গেছিস, বুঝেছিস? তোকে কিছু বোঝাতে আসাটাই আমার ভুল। একজন মৃত ব্যক্তি কখনো জীবিত হতে পারে না সানাম। কেন এই নর্মাল বিষয়টা তুই বুঝতে চাইছিস না? তুই কি আমাকে হার্ট করার জন্য এই তোর বার্থডে পার্টিতে ইনভাইট করেছিলি তন্নি? জানলে আমি কখনো এখানে আসতাম না। রেগে মেগে সানাম ক্লাব থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার পথেই চারিপাশ অন্ধকার হয়ে গেল। বুঝাই গেল লোডশেডিং হয়েছে। ইতিমধ্যেই সানাম অনুভব করলো কেউ তার সমস্ত শরীরকে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। বিরিয়ানির বক্সটিও তার হাত থেকে পড়ে গেছে। ভয়ঙ্কর ভারী ও কুৎসিত গলায় কানে বিড়বিড় করে লোকটি বলছে, সানাম, মেরা প্যারি সানাম, কোথায় যাচ্ছেন আপনি? এতই সহজ নাকি চলে যাওয়া? আপনার জীবনটাকে নরকে পরিণত করার জন্য আমি আবারও ফিরে এসেছি। যদিও অতীত বর্তমান সবকিছুই হিসেবেই আমি নিব, এমনকি আপনার ভবিষ্যৎও আমি ডিসাইড করব। অতীতে আপনি আমার সাথে যে অন্যায় করেছেন, সেই অন্যায় শোধ না নেওয়া অবধি আমি শান্তি হব না। জাস্ট মাইন্ডেড। সানাম কিছু বুঝে ওঠার পূর্বেই লোকটি তাকে ছেড়ে কোথায় যেন উধাও হয়ে গেল। মনে হলো হাওয়ায় মিলিয়ে গেছে। ইতিমধ্যে কারেন্টও চলে এলো। সানাম ভয়ে ও আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই তন্নি ও আফিন ছুটে এলো, সালামকে ধরাধরি করে একটি রুমে নিয়ে গেল। শিফরার বিয়ে ঠিক হয়েছে, আগামী মাসেই তার বিয়ে। রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে শিফরা আনমনে গভীর আকাশে বেশ দাপটে লেপ্টে থাকা ওই অর্ধচন্দ্রকে দেখছে। সেই অর্ধচন্দ্রের পাশেই মিটিমিটি করে জ্বলছে একটি সূক্ষ্ম অতি ক্ষুদ্রাতিকার তারা। মানুষ মরে গেলে নাকি তারা হয়ে যায়। শিফরার আগে এসব বিশ্বাস হলেও এখন বিশ্বাস হচ্ছে না। তার লুকিয়ে তো ভালোবাসার পাপ ছিল বলেই হয়তো আজ এই তিনটি মানুষের জীবনে ভাবে ধ্বংস হয়ে গেল। তার বড় বোন আজ বাড়িহীন, পরিবারহীন, ঠিকানাহীন, আর অন্যজন তো চোখ দেখে কখন যে তার জল গড়িয়ে পড়তে শুরু করলো তা অনুভবও সে টের পায়নি। শিফরার মা আফিয়া শিকদার। শিফরার রুমে এসে শিফরাকে খুঁজে না পেয়ে তিনি ব্যালকনিতে গেলেন। শিফরার উদাস ভাব দেখে তিনি কাঁদো কাঁদো গলায় শিফরাকে বললেন, মা হয়ে তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর যদি অন্য কোথাও পছন্দ থাকে তো বলে ফেল। বিয়ের দিন দয়া করে তোর বড় বোনের মতো আমাদের নাক কান কাটিস না। তোর বাপকে আমার মৃত্যুর দিকে ঠেলে দিস না।
মা হয়ে তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর যদি অন্য কোথাও পছন্দ থাকে তাহলে বলে ফেল। বিয়ের দিন দয়া করে বড় বোনের মতো আমাদের নাক কাটিস না। তোর বাপকে আর আমাকে মৃত্যুর থেকে ঠেলে দিস না। লুকিয়ে সিফরা তার চোখের জল মুছলো। তার মা কিছুতেই বুঝতে দিল না সে কাছে। জোরপূর্বক হেসে সিফরা তার মায়ের দিকে তাকিয়ে বলল, এসব কিছু নয় মা, তোমরা নিশ্চিন্তে আমার বিয়ে নিয়ে এগোতে পারো। আফিম নামটি চেঞ্জ করে আতিফ রাখা হয়েছে গল্পের জন্য, কিন্তু তোর চোখ মুখ তো অন্য কথা বলছে। যদি আমার ধারণা সত্যি হয়ে থাকে তাহলে বলে ফেল, আমরা অন্য ব্যবস্থা নিব। যদি অন্য ব্যবস্থা নিতে হয় তবে তোমরা আপুকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। একজন না একজনকে তো হার মানতেই হয়। তাছাড়া বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়াটা কি খুব মানানসই? অট্ট হেসে আফিয়া শিকদার বললেন, আবার লোক হাসানোর জন্য তাকে আবার ফিরিয়ে আনবো? দেখা যাবে আবারও বিয়ের আসর থেকে পালিয়েছে। এই মেয়ের প্রতি আমাদের আর কোনো বিশ্বাস নেই। আশা করি তোর প্রতি যে বিশ্বাসটুকু আছে সেই বিশ্বাসটুকু ভাঙতে দিবি না। আফিয়া শিকদার প্রস্থান নিলেন। সিফরা দীর্ঘশ্বাস ফেললো। নীরব ভঙ্গিতে ধীর পায়ে হেঁটে তার রুমে গেল। আলমারি থেকে অতি যত্নে একটি ফটো অ্যালবাম বের করলো। বিছানার উপর বসে সে ফটো অ্যালবামটি খুলতে প্রথমেই শ্যামল সুন্দর বর্ণের খুবই সাদামাটা এক যুবকের ছবি তার চোখে পড়লো। চোখ আটকে গেল তার। যুবকটি বেশ আলতো হেসে ক্যামেরার দিকে তাকিয়ে তার চুলগুলো ঠিক করছে। কি নির্মল, স্নিগ্ধ ও সতেজ দেখাচ্ছে তাকে। ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর সিফরা তার চোখে আপনা আপনি জল গড়িয়ে পড়লো। আচমকা অ্যালবামটি বন্ধ করে সিফরা নিবিড় আকুতি করে বলল, আমাকে আপনি মাফ করে দিবেন স্পর্শ ভাই। আমি সত্যিই বুঝতে পারিনি আমার একটা ভুলের জন্য আজ আপনাদের জীবন এভাবে এলোমেলো হয়ে যাবে। যদি কোনোভাবে সম্ভব হয় তো আপনি ফিরে আসুন স্পর্শ ভাই। আমার আপুর এলোমেলো জীবনটাকে আবারও দুহাত দিয়ে সাজিয়ে দিন। প্লিজ ফিরে আসুন না, প্লিজ। দীর্ঘ কয়েক ঘন্টা পর সানামের জ্ঞান ফিরলো। ঝিম ধরা শরীরে চারিপাশে তাকিয়ে দেখলো সে তার রুমে নেই। তখনই হঠাৎ মনে পড়লো সে তো তন্নির বার্থডে পার্টিতে এসেছিল, এখনো সেই ক্লাবেই রয়ে গেছে। সাথে ওই ভয়ঙ্কর লোকটির কথাও মনে পড়লো তার। সেই বিচ্ছিরি ও কর্কশ কণ্ঠস্বর কানে বাজতে লাগলো। ইতিমধ্যেই সানামের কানে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। সানাম অস্থির গলায় বলল, ফায়েজ ফার্নাস চৌধুরী। হম্বি তম্বি হয়ে সানাম রুম থেকে বের হতে দেখলো একটি লোক সাই সাই করে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। লম্বায় 6 ফিট তো হবেই। হাঁটার স্টাইল দেখে মনে হচ্ছে কোনো দেশের সিনেমার হিরো হেঁটে যাচ্ছে। সময় ব্যয় করলো না সানাম, ছুটে গিয়ে সেই লোকটির পথ আটকে দাঁড়ালো। হাঁপিয়ে ওঠা গলায় বলল, আপনি ফায়েজ ফার্নাস চৌধুরী তাই তো? যুবকটি বিরক্ত বোধ করলো। ক্রুঝোল কুৎসিত দৃষ্টিতে কুচকালো। ভাবৃশ্য গলায় বলল, এই যে ফায়েজ ফার্নাস চৌধুরী। কেন আপনি? কণ্ঠস্বর তো এমনিতেই মনে হচ্ছে। হোয়াট? ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাম, আই এম নট ফায়েজ ফার্নাস চৌধুরী। রাস্তা আগলে ধরে এভাবে একটা অচেনা রিচ ইয়াং হ্যান্ডসাম ছেলেকে হ্যারাস করার মানেটা কি? সরি ফর দ্যাট, বাট আপনার কণ্ঠটা যেন ফায়েজ ফার্নাস চৌধুরীর সাথে হুবহু মিলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি ফায়েজ ফার্নাস চৌধুরীর নাম জানেন, তার কণ্ঠস্বর চেনেন, বাট তাকে চেনেন না। ব্যাপারটা কি তাহলে? আমি যেমনটা ভাবছি ঠিক ওই রকম? চোখে মুখে দুষ্টুমির ছাপ ও বাঁকা হাসির লহলে উন্মাদ যুবকটি অন্যদিকে ইশারা করলো। সানাম কপাল কুঁচকে শুধরালো। ওই রকম মানে কি রকম? যুবকটি হঠাৎ তেতে উঠলো। শক্তপোক্ত গলায় বলল, ড্রামা বন্ধ করুন, মেইন পয়েন্টে আসুন। এক রাতের জন্য কত টাকা চার্জ করেন? বাড়িয়ে করলেও ক্ষতি নেই। হোয়াট? প্লিজ ডোন্ট বি সাউন্ড। ফায়েজ ফার্নাস চৌধুরী যত দেয় আমি তার চেয়ে বেশি দেব। এবার রেটটা বলুন। আপনি কিন্তু আপনার সম্পর্কে না জেনে কিছুই আলতু ফালতু কথা বলছেন মিস্টার। অসভ্য লোক, লিমিটের মধ্যে থাকুন। ও রিয়েলি? ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আই থিঙ্ক আপনি এই পথে নতুন নেমেছেন, তাই প্রথম প্রথম একটু হেজিটেট ফিল করছেন। বাট কোনো ব্যাপার নয়, আমি আপনাকে সামলে নেব যেভাবে ফায়েজ ফার্নাস চৌধুরী আপনাকে সামলে নেয়। ইউ ইডিয়েট, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন এবার। আপনার মতো অসম্ভব লোক আমি এই পৃথিবীতে দুটো দেখিনি। ও হ্যালো মিস হোয়াট এভার, আমি কিন্তু আপনার সামনে এসে দাঁড়াইনি। আপনি আমার সামনে এসে আমার পথ আটকে দাঁড়িয়েছিলেন ওসবের জন্য। চোখ দেখাতেই বোঝা যায় যে কোন পথের মানুষ। চিনতে আমি কখনো ভুল করিনি। সানাম অধৈর্য হয়ে যুবকটির পথ থেকে সরে দাঁড়ালো। 2 হাত বাড়িয়ে যুবকটিকে এগিয়ে যেতে বলে ইশারা করে দাঁত চিবিয়ে বলল, গার্ড হয়েছে আমার, এবার আপনি চলে যেতে পারেন। যত সব ফালতু লোক কোথাকার। সানামের কানের কাছে এসে যুবকটি মন্থর গলায় অশ্লীল আওয়াজ চলে বলল,
এত তাড়াতাড়ি হার মেনে নিচ্ছেন? বাই দা ওয়ে, এই যে আপনার কার্ড, এই যে আমার কার্ড দিয়ে যাচ্ছি আপনাকে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার জন্য আমি 24 আওয়ার্স অ্যাভেলেবল। তবে রাতের বেলা হলে ভালো হয়, ওই সময় মুড অন থাকে। রেট বাড়িয়ে দিতে বললেও বাড়াবো, নো প্রবলেম। টাকা পয়সা নিয়ে কোনো হেজিটেশন নয়, যেহেতু এখানে দুজনেরই স্যাটিসফ্যাকশন ব্যাপার আছে। যুবকটি ডান পিঠে হেসে প্রস্থান নিল। সানাম রাগে দুঃখে ফুলে খেপে উঠে যুবকটির দেয়া কার্ডটি মুহূর্তে ছিঁড়ে ফেললো। বিষধর সাপের নেই ফোঁস করতে করতে সানাম বলল। যুবকটি একবার পিছনে ফিরে তাকালো, রহস্যময় হাসি হেসে বলল, কার্ডটি ছিঁড়ে আপনি নিজের মস্ত বড় একটা ভুল করে ফেললেন মিস। এবার আমার কাছে পৌঁছাতে আপনার বেশ বেগ পেতে হবে। বাই দা ওয়ে, রেগে গেলে মেয়েদের যে শেওড়া গাছের পেতনিদের মতো লাগে, আমি তা আপনাকে না দেখলে বুঝতামই না। তবুও চলে, আমার ক্ষেত্রে তো চালিয়ে নিতেই হবে। জেনে শুনে আপনাকে বেছে নেওয়ার ফল তো আমাকে বুক করতেই হবে। বার্থডে পার্টি এখনো জমজমাট। কেক কাটা যদিও শেষ হয়ে গেছে, তবে কেউ এখনো ক্লাব থেকে নড়েনি। সানাম ঘুরতে ঘুরতে ক্লাবের এক কোনায় এসে অবশেষে তন্নিকে খুঁজে পেল। ওয়াকিফের সাথে তন্নি রোমান্টিক মুহূর্ত পার করছে। ঠিক সেই মুহূর্তে লজ্জার মাথাকে সানাম তন্নিকে সেখান থেকে ডেকে এনে বলল, আমি বাড়ি যাচ্ছি। মাথা খারাপ হয়েছে তোর? এখান থেকে কিভাবে যাবি? কেন, আতিফ আছে না? আতিফ নিয়ে যাবে? মনে তো হচ্ছে না আতিফ এখনোই যাবে বলে। তাহলে আমি একাই যাব, রাস্তা চিনি আমি। ফর দ্য গড সেক সানাম, অঘটন ঘটাস না আর। আসার পথে একবার বকাটে ছেলেদের কবলে পড়ছিস, তো আরেকবার এখানে এসে জ্ঞান হারিয়েছিস। একটু অপেক্ষা কর, আতিফ তোকে পৌঁছে দিয়ে আসবে। দেখ, তোর বার্থডে পার্টিটাই একটা কোফা। আর কখনো তোর বার্থডেতে আমাকে ইনভাইট করছিস, তো তোকে যদি আমি ড্রেনের ময়লা পানিতে না চুবাইছি, তবে আমার নামও সানাম নয়। এত বড় বাড়ি থাকতে ক্লাবেই কেন বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে হলো তোর? জানিস কত ফালতু ফালতু লোক এখানে ঘুরে বেড়াচ্ছে? ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে। তন্নিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সানাম আড্ডায় মজে থাকা আতিফকে জোর করে টেনে নিয়ে তার হলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তন্নি জোর করে সানামের মুখে এক পিস কেক গুজিয়ে দিয়েছিল। সেই কেক খেতে খেতেই সানাম রওনা হলো। এত রাত হলো কেন বাড়ি ফিরতে? গা থেকে শার্টটি খুলে হ্যাঙ্গারে ঝুলাতেই ফায়েজের মা প্রশ্ন করলেন, এত দেরি হলো কেন? নক করা ছাড়া আমার রুমে ঢুকলে কেন? ছেলের রুমে ঢুকতে গেলেও নক করতে হবে? ছেলে বড় হয়েছে, এটা তো বুঝতে হবে। মায়েদের কাছে ছেলেরা সব সময় ছোটই থাকে। এইসব ভুবন ভুলানোর কথা আমাকে বলে লাভ নেই। নেক্সট টাইম নক করলে খুশি হব। মায়ের সাথে খারাপ ব্যবহার করে কি মজাটা পাস শুনি? ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছিলাম, তাই লেট হয়েছে। আর কিছু জানার আছে? বালিশের তলায় একটা ছবি আছে, দেখে নিস। মুহূর্তেই রাগে রঙিন হয়ে ফুটলো ফায়েজের নিঃশেষ মুখমণ্ডল। তার মায়ের দিকে ক্ষিপ্ত দৃষ্টি দিয়ে বলল, তুমি চাও না আমি বাড়ি ফিরি, তাই তো? সেটা মুখে ক্লিয়ারলি বলে দিলেই হয়। হাতের কাছে থাকা ফুলের টপটি মেঝেতে ছুঁড়ে ফেলে দিল ফায়েজ। উন্মুক্ত শরীরে রুম থেকে বের হয়ে সোজা বাড়ির আঙিনায় থাকা ছোট সুইমিং পুলটিতে ডুব দিল। পানির তলায় কিছুক্ষণ থেকে সে দম বন্ধ হয়ে আসার মুহূর্ত অবধি ভেজা শরীরে পাড়ে এসে বসলো। কয়েক দফা বিষাক্ত শ্বাস ফেলে বলল, কি মজা পেলেন সানাম আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিয়ে? আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না সানাম। আমার প্রতিটা দিন প্রতিটা রাত নষ্ট করার জন্য আপনাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। মালিহা চৌধুরী ব্যালকনিতে দাঁড়িয়ে ফায়েজকে দেখছেন। ছেলের কাছ থেকে দুঃখ পাওয়া সত্ত্বেও তিনি স্বস্তির শ্বাস ফেলে বললেন, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। ছবিতে এক পলক মেয়েটিকে দেখেই আমার ছেলের জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। না জানি মেয়েটা আমার ছেলের জীবনে থাকলে আর কি কি হয়ে যেত। আমার ছেলেটা নিশ্চয়ই এতদিনে কবরে থাকতো। ফায়েজের মধ্যে বড্ড প্রতিশোধ স্পৃহা কাজ করছে। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে তার ভালোবাসা কোথাও না কোথাও তাল পেটে কেটে যাচ্ছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সুইমিং পুলের কিনারায় বসে সে সিগারেটের নেশায় বুধ। মাঝে মাঝে শুকনো কাশিও কেসে উঠছে। নাক মুখ থেকে ক্ষতিকর সিগারেটের ধোঁয়া নির্গত করে বলল, ফায়েজ ফার্নাস চৌধুরী বড্ড স্বার্থপর মানুষ। তাকে যে ভালোবাসবে সেও তাকে কড়াই ঘন্টায় 16 আনা ভালোবাসা ফিরিয়ে দিবে। প্রয়োজন হলে তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে। কিন্তু যাকে ফায়েজ ফার্নাস চৌধুরী একবার ভালোবাসবে, সেই ভালোবাসার মানুষটি যদি তাকে বিন্দু পরিমাণ অবহেলাও করে, তবে ফায়েজ ফার্নাস চৌধুরী ভুলে যাবে সে ওই মানুষটিকে ভালোবেসেছিল। সানাম, আপনার অবহেলা আমাকে ভেতর থেকে নড়িয়ে দিয়েছে।
কাচের মতো করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছি আমি। ট্রাস্ট মি, আমি বিগত 2 বছর ধরে চেষ্টা করেও আপনার দেওয়া ধোঁকা ভুলতে পারিনি। কি করব বলুন, আমার স্বভাবটাই যে এমন, অপমান ভুলতে পারি না সহজে, গায়ে সয় না। ইতিমধ্যে ফায়েজের ছোটবেলাকার বন্ধু প্রত্যয় এক প্রকার ছুটে এলো ফায়েজের কাছে। ফায়েজের পাশে এসে হাঁপিয়ে উঠে গলায় বলল, এরশাদ, পুরো নাম এরশাদ শিকদার। দীর্ঘ 5 বছর পর কাল সকাল ঠিক 10টায় ফ্লাইটে জর্ডান থেকে বাংলাদেশে ফিরছেন তিনি। তার মেয়ের সাথে অনামিকাও থাকবে। আই থিংক এটাই হবে আমাদের জন্য মোক্ষম সুযোগ তাদের আটকানোর জন্য। প্রত্যয় প্রত্যয় প্লিজ ক্যাম ডাউন। ইউ নো হোয়াট, সময় নিয়ে খেলতে আমি খুব পছন্দ করি। টোপ গেলার পর ছিপ দিয়ে মাছ ধরার যে আনন্দ, সে আনন্দ বাজার থেকে রেডিমেড তাজা মাছ কিনলেও পাওয়া যায় না। টোপ যদি অলরেডি গেলানো হয়ে যায়। টোপ বলতে তুই কি মিন করতে চাইছিস? আমার টার্গেট অনামিকা। কান টানলে মাথা এমনিতেই আসবে। এর জন্য আমাদের দেখে শুনতে ভালো, টল, হ্যান্ডসাম, একদম রিচ টাইপের একটা ছেলে লাগবে। আই থিংক এই চরিত্রে তোকে ভালো মানাবে। মাথা ঘুরিয়ে ফায়েজ ভ্রু কুঁচিয়ে প্রত্যয়ের দিকে তাকালো। শুকনো টুপ গিলল প্রত্যয়। হাত জোর করে বলল, ছেড়ে দে বাপ। দেখতে শুনতে ভালো হলেও আমার বাপের টাকা পয়সা নেই। সম্পত্তি বলতে বাপের ওই 1 বিঘা জমিই আছে। ওই মেয়ের চোখ করে পড়ে আমি আমার জীবনও ওই জমি খোয়াতে পারবো না। বাপ বাড়িতে জায়গা দিবে না, সত্যি বলছি। আরে জাস্ট ফরগেট ইট, আমি তোকে বাজিয়ে দেখছিলাম। বাই দ্য ওয়ে, এই চরিত্রে আমাকে কেমন মানাবে সেটা বল। হতবাক দৃষ্টি প্রত্যয়ের। মুখে হাত দিয়ে আচমকতি গলায় বলল, তুই তুই এই রোল প্লে করবি কেন? সমস্যা কি? নিজের স্বার্থের জন্য এটুকু তো করতেই পারি। যদিও সাচ্চাওয়ালা পেয়ার আমার একবারই হয়েছিল, একদম দেবদাস টাইপ পেয়ার। সেকেন্ডটা তো টেম্পোরারি। দেখি না জাল কতটুকু গড়াই। হাততালি দিয়ে প্রত্যয় বলল, দ্যাটস গ্রেট। তুই এই রোল প্লে করলে প্ল্যান আনসাকসেসফুল হওয়ার তো প্রশ্নই আসে না। এই প্ল্যানে আমরা যতটুকু হেল্প প্রয়োজন আমি করব। বহু বছর ক্লিন সেভ করি না, ভাবছে আজ করব। বাট একটা ছোট কনফিউশন। কি কনফিউশন? শেভ করলে তো কচি কচি লাগবে। মেয়েরা কি কচি টাইপ ছেলে পছন্দ করে নাকি বড় দাড়িওয়ালা গোফ নেশাখোর টাইপের ছেলে? সেই বিষয়ে আমি কনফিউজ। এটা আবার জিজ্ঞেস করার কি ব্যাপার হলো? চোখ বন্ধ করে মেয়েরা নেশাখোর টাইপ ছেলেদেরকেই পছন্দ করে। আমি তার জ্বলন্ত প্রমাণ রে ভাই। আমার এক্স আমার মতো কচি ছেলেকে রেখে দাড়ি গোফওয়ালা নেশাখোর ছেলের সাথে দিব্যি প্রেম করছে। আমাকে দিল ছেকা। এখনো বুকের মাঝে বইছে তাকে হারানোর ব্যথা। প্রত্যয়ের কাঁধে হাত রেখে ফায়েজ বড় করে হেসে বলল, ডোন্ট বি সেড ইয়ার। আমাদের মতো লয়াল ছেলেদের জন্মই হয়েছে মেয়েদের ছেকা খাওয়ার জন্য। যদি এখন নেশাখোর আমার মধ্যে কোনো পার্থক্যই নেই, তাহলে এই লুকেই আমি পারফেক্ট আছি। শেভ করার প্রয়োজন নেই। এয়ারপোর্টের গেইটে বেশ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে সানাম। হাসি মুখে কারো অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সে। পুরনো ক্ষত যেন তাজা হচ্ছে। আজ তার কাছের 2জন মানুষ আসবে তার সাথে দেখা করতে। সে তার অতীত দেখতে পায়। ইতিমধ্যেই সেই কাঙ্ক্ষিত মুখটিকে দেখে উত্তেজনায় লাফিয়ে উঠতেই সেই পরিচিত মানুষটি ছুটে এসে সানামকে জড়িয়ে ধরলো। কেমন আছিস সানাম? ভালো আছি অনামিকা, তুই কেমন আছিস? ভীষণ ভালো। কত বছর পর আমাদের দেখা হলো বল। দুজন দুজনকে ছেড়ে দাঁড়ালো। সানাম শুকনো হেসে বলল, আজ প্রায় 5 বছর হয়ে গেল। বাই দা ওয়ে, চাচা কোথায়? এই তো আমি। হাসি মুখে এরশাদ শিকদার সানামের দিকে এগিয়ে এলেন। সানাম মিষ্টি হেসে বলল, কেমন আছেন চাচা? ভালো আছি মা, তুই কেমন আছিস? এই তো চাচা, কোনো রকম চলে যাচ্ছে। এখন কি অবস্থা নিজের? এভাবে চলতে থাকলে তো একদিন তুমি থাক না চাচা, এসব কথা বাদ দিন। সানাম দম ফেলে পুনরায় বলল, আসুন চাচা, এয়ারপোর্টের বাইরে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এরশাদ শিকদার একটু এগিয়ে গেলেন। ইতিমধ্যেই তার ফোনে কল বেজে উঠল। কলটি তুলে তিনি আশেপাশে তাকিয়ে বেশ চাপা গলায় বললেন, হ্যাঁ আমি দেশে ফিরে এসেছি। কাগজপত্র আজকের মধ্যেই রেডি করো। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ওই ছেলের সন্ধান আমি আজ থেকে শুরু করলাম। তোমরা তোমাদের কাজে ফোকাস করো। সানাম ও অনামিকা পেছনে। সে কখন থেকে অনামিকার চোখে মুখে প্রবল স্থিরতার ছাপ। কাউকে ভীষণ আগ্রহ উদ্গ্রীবতা নিয়ে খুঁজছে সে। সানাম তা আন্দাজ করে অনামিকার কাঁধে ধাক্কা মেরে বলল, কিরে, কাউকে খুঁজছিস নাকি? খুঁজছি তো, বাট পাচ্ছি কই? ওহ রিয়েলি? নিশ্চয়ই তোর কোনো বয়ফ্রেন্ড হবে। অনামিকা লাজুক হেসে বলল, বাঙালি মেট্রোমনিতে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। ট্রাস্ট মি, তার মতো হ্যান্ডসাম ছেলে আমি পৃথিবীতে আর দেখিনি। তারপরও আবার রিচ কিড।
আমি জাস্ট তার উপর ফিদা হয়ে গেছি দোস্ত। সানাম কয়েক দফা চোখের পলক ফেলে অনামিকার দিকে একই ধ্যানে তাকিয়ে রইল। লাইফে কম ছেলেকে অনামিকা তার পেছনে ঘুরায়নি। অতীত জীবনে তার লাইফে অনেক এক্স থাকলেও এভাবে কোনো এক্স এর প্রশংসা করেনি সে। তবে আজ প্রশংসা করছে, মানে ছেলেটা সত্যি সুদর্শন হবে। ইতিমধ্যেই তারা এয়ারপোর্টের বাইরে চলে এলো। এরশাদ শিকদার ফোনে কথা বলতে বলতে তার গাড়িতে উঠে গেলেন। সানাম ও অনামিকা যেই না গাড়িতে উঠতে যাবে অমনি পেছন থেকে একটি পুরুষালী ভারী কণ্ঠস্বর ভেসে আসলো। হেই অনামিকা। চোখ বড় করে গেল অনামিকার, বুকে হাত দিয়ে সে খুশির হাসি হেসে উঠলো। পেছনে তাকাতেই বলল, আপনি? চোখ থেকে কালো চশমাটি খুলল ফায়েজ। সাদা ও কালো সংমিশ্রণে প্রিন্ট করা একটি ঢোলা ডালা নরমাল শার্ট পরনে তার। শার্টের কলারটি ঠিক করে ফায়েজ বলল, আমি। আমার গাড়িতে উঠুন। অনামিকার পাশে উল্টো পাশ ফিরে তাকিয়ে থাকা সানামের এবার টনক নড়ল। এই কণ্ঠস্বর তো আমার চেনা। এবার নিশ্চয়ই তার ভুল হবে না, এই লোকটা নিশ্চয়ই ফায়েজ ফারনাস চৌধুরী। সানাম ফট করে পিছু ফিরল। ততক্ষণে ফায়েজ অনামিকা নিয়ে গাড়িতে উঠে চলছে প্রায়। অনামিকা ড্রাইভিং সিটের পাশের সিটে বসে গেলেও সানাম এক প্রকার ছুটে গিয়ে মাত্রই ড্রাইভিং সিটের দরজা খুলতে যাওয়া ফায়েজকে পেছন থেকে ডেকে বলল, হেই ওয়েট ওয়েট, আপনিই তো ফায়েজ ফারনাস চৌধুরী। ফায়েজ পেছনে ফিরল, চশমাটা চোখের নিচে নামিয়ে ভাব শূন্য গলায় বলল, হেই হেই, হু আর ইউ অ্যান্ড হু ইজ ফায়েজ ফারনাস চৌধুরী? মাথায় চক্কর লেগে গেল সানামের। এই লোকটাও তো মনে হয় কালকের সেই অসভ্য লোকটি। আজ শেভ করা, তবে কাল মুখে দাড়ি গোঁফ ছিল। কিন্তু তার ধারণা তো ভুল হতে পারে না। তবুও সন্দেহ দূর করার জন্য সানাম গলা ঝাঁকিয়ে সানাম আমতা আমতা করে শুধরালো, আপনি কালকে সেই অসভ্য লোকটি নন তো? ওয়েট ওয়েট, অসভ্য লোক মানে? কে অসভ্য লোক? কাকে কি বলছেন আপনি? সানাম লোক কাউন্ডে কনফিউজ হয়ে বলল, আপনি আজ শেভ করেছেন কেন? হোয়াট? আমি কবে শেভ ছাড়া ছিলাম? কালকেই তো ছিলেন। আগে জানতাম বাস স্ট্যান্ডে কিংবা রেল স্টেশনের আশেপাশে পাগল মেয়ে ছেলেরা ঘুরে বেড়ায়, কিন্তু এখন দেখি এয়ারপোর্টের মতো জায়গাতেও পাগলি মেয়েরা আপনার মতো দিন দুপুরে ঘুরে বেড়ায়। ডিসকাস্টিং। সানামের মুখের অবস্থা কাদো কাদো হয়ে গেল। লোকটা জাস্ট দেখার মতো ছিল। ফায়েজ খুব মজা পেল। ওয়ালেট থেকে ফায়েজ 500 টাকার একটি নোট বের করে সানামের মুখের কাছে ছুঁড়ে মারলো। টাকা নেওয়াতেই তো মূল উদ্দেশ্য ছিল। এই নিন টাকা, এবার রাস্তা মাপুন। দেশ উন্নত হচ্ছে বলে আপনাদের ভিক্ষা করার টেকনিকটাও উন্নত হয়ে যাচ্ছে। আপনাকে দেখলে তো বুঝতামই না। সানাম রীতিমতো অপমান বোধ করলো। ফায়েজ গাড়িতে উঠে গেল। ফোন থেকে চোখ সরিয়ে অনামিকা ফায়েজকে বলল, এত লেট হলো কেন? আর বলো না, বাইরে একটা পাগলি মেয়ের পাল্লায় পড়ছিলাম। পাগলি মেয়ে? কোথায় সে? বাইরেই দাঁড়িয়ে আছে দেখো। অনামিকা বাইরে তাকাতেই সানামকে দেখতে পেল। সানামকে ইশারা দিয়ে অনামিকা বলল, এই সানাম ভেতরে আয়। ফায়েজ না বুঝার ভান ধরে বলল, সানাম? ওই পাগলি মেয়েটার নাম সানাম? উফ, সে পাগলি হতে যাবে কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড সানাম। ফায়েজের ভুল ভাঙানোর জন্য সানাম গাড়িতে উঠতে বাধ্য হলো। এরশাদ শিকদার গাড়ি নিয়ে একা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ফায়েজ গাড়ি ছেড়ে দিতেই সানাম রেগে বুম হয়ে ফায়েজের 500 টাকার নোটটি ফায়েজের দিকে ছুঁড়ে মারলো। এই নিন আপনার টাকা। আমি রোড সাইডের কোনো পাগলি নই যে আপনার টাকার অভিনয় করব। আর সরি, ছোট একটা কনফিউজের জন্য আপনার সাথে অযথা বিভ্রান্তকর হতে হলো। ফাইজ লুকিং গ্লাসে সানামের রাগী অসহায় মুখটা দেখে বাঁকা হাসছে। ইটস ওকে, বাট আমি সরি বলবো না, কজ আপনার কনফিউশনের কারণে অযথা আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। ফায়েজের বিপরীতে সানাম কোনো কথা বলতে পারলো না। কথা বাড়াতেই ইচ্ছে হলো না তার। এসবের কোনো দিকেই দেন নেই অনামিকার। সে কেবল ব্যস্ত মিশমিত দৃষ্টিতে ফায়েজকে দেখছে। আনমনে বিড়বিড় করে অনামিকা বলল, লাইফে ফার্স্ট টাইম কোনো ছেলের প্রতি আমি এতটা ইমপ্রেস হলাম। অতীতে অনেক ছেলেকে ধোঁকা দিলেও এই মানুষটিকে ভালোবেসে থাকা থেকে ধোঁকা খেতেও আমি রাজি। তাকে পেয়ে গেলে আমার অহংকারের কমতি থাকবে না। সিনেমার হিরোদের মতো রিয়েল লাইফেও তার মতো কাউকে পাওয়া যে ভাগ্যের ব্যাপার। মাথা ব্যথাটা চট করে নাড়া দিয়ে উঠল সানামের। ইদানিং প্রয়োজনের অধিক চিন্তা ভাবনা হয়ে ওঠে তার দ্বারা। আগামীকাল থেকে যা ইচ্ছে তা হচ্ছে তার সাথে। এত ধাক্কা একা সামলাতে পারছে না। গাড়ির ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে সানাম চোখ জোড়াও বুঝালো। কপালে ঘষতে ঘষতে বলল, এই প্রথম আমার কোনো উপস্থিত বুদ্ধি কাজ করছে না। মনে হচ্ছে আমি কোনো গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছি। একই কণ্ঠস্বর, কিন্তু মানুষ তিনজন। কোনোভাবে আমার ধারণা ভুল নয় তো? একজন মানুষই আমাকে 3 ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিষয়টা এমন নয় তো? প্রথম 2 জন মানুষের সাথে তো অন্ধকারেই দেখা হয়েছিল, তাই চেহারা সঠিক দেখতে পারছি না। আর আজ
যার সাথে দেখা হলো তার সাথে গতকালের ওই অসভ্য লোকটির খুব মিল পেয়েছিলাম, কিন্তু আজ ওই লোকটার তার কথার দ্বারা আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তবে ফায়েজ ফারহানা চৌধুরী আমাকে বেশ ভালোভাবে চিনে, তা আমার বোঝা হয়ে গেছে। যদি তিনি আমাকে নাই চিনতেন তবে সেদিন আমার নাম ধরে আমাকে ডাকতেন না। তাছাড়া অন্ধকারে আমার মুখ চেপে ধরা লোকটি কি কেউ কোনোভাবে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে না তো? অনামিকা মুচকি হাসলো। শেষ ভেবে চিনতে ধীরে ধীরে ফায়েজের হাতটায় হাত রাখলো। ফায়েজ আচমকা তার হাতটি সরিয়ে দিয়ে উঠলো। প্লিজ ডোন্ট ডু দিস, ড্রাইভিং এর সময় এসব নয়। অনামিকা আতঙ্কে বলে উঠলো, ও গড, আপনার চিৎকার পেয়ে তো আমি ভয় পেয়ে গেছিলাম। ফায়েজ দাঁত চেপে বিড়বিড় করে বলল, ও এই নেকামি আর সহ্য হচ্ছে না। আর ওইদিকে আমার নেকা এখন ঘুমোচ্ছে, সারা রাত জেগে জেগে নিশ্চয়ই আমাকে নিয়ে ভেবেছে। বিষয়টা ভাবতেও কেমন ভালো লাগছে। আমার কথা ভেবে ভেবে ম্যাডামের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, যদিও আমি এটাই চেয়েছিলাম। হাতে থাকা কাচের ছবির ফ্রেমটি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল ফায়েজ। বড্ড জ্বলন হচ্ছে তার, ভেতরে ভেতরে বড্ড হিংসেও হচ্ছে। দুজনের লেলিহান শিখায় চলিয়ে যাচ্ছে ছবির সেই ছেলেটি। হিংসাত্মক গলায় ফায়েজ বলল, আমার সানামের উপর আপনার কোনো হক নেই মিস্টার স্পর্শ। সানামের জন্মই হয়েছে আমার জন্য। পুরো পৃথিবী লন্ডভন্ড করে হলেও আমি সানামকে চাই। আপনার কোনো অধিকার নেই আমার ভালোবাসায় ভাগ বসানোর। এই মুহূর্তে সানামের আগমন ঘটলো। সানাম এই দৃশ্য দেখে বেশ ক্ষেপে গেল। ফায়েজের জন্য আনা বোল্ড ড্রিঙ্কসটি টেবিলের উপর ফেলে রেখে ছুটে ফায়েজকে প্রশ্নবিদ্ধ করলো, আপনি এই রুমে কি করছেন? তাছাড়া আপনি এই ছবির ফ্রেমটা এইভাবে ভাঙছেন কেন? অতীত কি ভুলতে পারছেন না নাকি আপনি? অতীত মানে? স্পর্শের প্রিন্ট করা ছবিটি সানাম মাঝে থেকে তুলে নিল। ছবিটি বুকের সাথে মিশিয়ে অঝরে কেঁদে দিল। ফায়েজের এসব সহ্য হচ্ছিল না। নিজের রাগকে শান্ত করার চেষ্টা করছে ফায়েজ। ফ্রেমটা আমি ইচ্ছে করে ভাঙিনি, হাত থেকে পড়ে গেছে। এই ছবির ফ্রেমটা আমার জন্য কতটা দামি আপনি জানেন? কেন ধরতে গেলেন আপনি এই ফ্রেমটি? কতটা দামি? আপনার জীবনের চেয়েও বেশি দামি। সানাম নিশ্চল দৃষ্টিতে ফায়েজের দিকে তাকাতেই ফায়েজ রক্তচক্ষু নিয়ে বলল, ফর দ্য গড সেক, নিজের জীবন নিয়ে এভাবে খেলবেন না। পাগলও কিন্তু নিজের জীবনটা ভালো বুঝে। আমি কিন্তু পাগল কেউ ছাড় দেই না। ফায়েজ চলে গেল। পেছন থেকে অনামিকা ফায়েজকে হাজার ডেকেও থামাতে পারলো না। গাড়িতে উঠে ফায়েজ গাড়ি ছেড়ে মৃদু আর্তনাদ করে বলল, আমি আমার ভালোবাসায় কাউকে ভাগ বসাতে দিব না সানাম। আপনি শুধু আমার আর আমারই হয়ে থাকবেন। সারাক্ষণ পড়াশোনা, ফ্যামিলি, ক্যারিয়ার ও ঘোর প্রেম বিরোধী ছেলেটা একদিন হুট করেই আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়েছিল। সুমধুর আমেরিকা থেকে ছুটে এসেছি আমি। বিয়ে করবে না বলেও আপনার মায়াবী মুখের মায়ায় পড়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম। বিভিন্ন ভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনি করেননি। বিয়ের দিন ছেলেটি হঠাৎ জানতে পারলো তার হবু বউ পালিয়েছে। এই পরিস্থিতিতে না পড়লে কখনো জানতামই পারতাম না পুরুষ মানুষরাও অসহায় হয়। পৃথিবীতে লয়াল মানুষরা কতটা নির্মম ভাবে ঠকে যায় জানেন? ঊর্ধ্বগতিতে গাড়ি ছেড়ে দিল ফায়েজ। হিংস্র ভাগ যেমন তার শিকারকে একটু ভুলের কারণে শিকার করতে না পেরে ক্ষুধার যন্ত্রণায় তীব্র ক্ষোভ নিয়ে ফিরে আসে, এই মুহূর্তে ফায়েজের অবস্থাও ঠিক তেমন। ইতিমধ্যেই ফোন বেজে উঠলো ফায়েজের। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো তার কাজের কলই এসেছে। কলটি তুলে ফায়েজ স্বাভাবিক গলায় বলল, এনি আপডেট? ফোনের উপর প্রাপ্ত থেকে ফায়েজের অন্য একজন ফ্রেন্ড কফি বেশ তৎপরতার গলায় বলল, আমাদের অনুমানই ঠিক হয়েছে ফায়েজ। কাল আসছে আমাদের টার্গেট, তার নামে দলিল হস্তান্তর করতে। দ্যাটস গ্রেট, আই উইল কাম টু ইউ, বাট তুই সাবধানে থাকিস। আই থিঙ্ক সে তোকে টেক করার চেষ্টা করবে, কারণ তোর হুমকির কারণে সে দেশে ফিরতে বাধ্য হয়েছে। এই বিষয়ে তোর মাথা ঘামাতে হবে না। আই উইল হ্যান্ডেল ইট। রাখছি। ফোনটি কেটে দিল ফায়েজ। গাড়ির গতি নামিয়ে নিয়ে এলো নিম্ন গতিতে। গাড়ি ঘুরিয়ে ব্যগ্র হেসে ফায়েজ হেলালির স্বরে বলল, এরশাদ শিকদার, আপনার খেলা শেষ হতে চলেছে। আপনি ভাবতেও পারছেন না আমি আপনার ঠিক কোথায় কোথায় আঘাত করব। পাগল ক্ষেপণের জ্বালাতন্ত, কারণ আপনার কোনো ধর্ম কর্ম থাকে না। ছেলেটিকে অনামিকা নাম কি তার? বেশ ঝাঁঝালো গলায় সানাম প্রশ্ন করলো, বেশ আয়েশ করে আপেল কামড়াতে বসে থাকা অনামিকার দিকে।
প্রত্যুত্তরে অনামিকা ভাবেশ গলায় বলল, ফায়েজ। পুরো নাম ফায়েজ ফারনাস চৌধুরী। সানামের সব সন্দেহ এবার সত্যিতে রূপান্তরিত হলো। সানাম পূর্বের নেই অধিক আগ্রহী হয়ে উঠল। অনামিকার পাশে চেয়ার টেনে বসলো। উৎসুক গলায় প্রশ্ন ছুড়লো, ছেলেটির পরিচয় কি? ডিটেলস বল প্লিজ। কেন? তোরে তো ডিটেলস জানতে হবে কেন? দম নিয়ে অনামিকা ব্রু কুচকে পুনরায় বলল, প্রেম টেমে পড়ে যাচ্ছিস না তো? খবরদার, সে কিন্তু আমার উঠবে। আজ না হয় কাল আমাদের বিয়ে হবে। প্রেম এত সহজ নয় যে আমি যার তার প্রেমে পড়ে যাব। জীবনে আমার প্রেম একবারও এসেছিল, আর কারোর সাথেই প্রেম হওয়ার কোনো চান্সই নেই। আর এটা তুই খুব ভালো করেই জানিস। বাই দ্য ওয়ে, তুই কাইন্ডলি ছেলেটি সম্পর্কে আমাকে বল। আমি তার সম্পর্কে জানতে চাই। আমি নিজেও তার সম্পর্কে অনেক কিছু জানি না, তবে এতটুকু জানি তার বাবা খুবই খুবই শক্তিশালী একজন লোক। অ্যাড্রেস দিয়েছিল ঢাকা মিরপুর থেকে। যদিও ঢাকায় আমাদের বাড়ির অভাব নেই, আমি ভাবছি কাল পরশুর মধ্যে তার বাড়িতে একবার যাব। কিছু মনে না করলে আমি তোর সাথে যেতে পারি কি? মাথা খারাপ হয়েছে নাকি তোর? আমার যে তোকে সাথে নিয়ে যাব, দেখা যাবে ওর ফ্যামিলি আমাকে পছন্দ করার বদলে তোকে পছন্দ করে ফেললো, তখন কি হবে? একটা আইডিয়া আছে আমার কাছে। আমি বোকরা হিজাব ও মাস্ক পরে যাব। ওরা কেউ আমাকে দেখতেও পারবে না। প্লিজ চলিস না আমাকে নিয়ে। বুঝলাম না, ওই বাড়িতে যাওয়ার জন্য তোর এত উঠেছে কেন? তোকে পরে সব বলবো, তবে যাওয়ার সময় আমাকে নিয়ে যাস। অনামিকা কিছুক্ষণ ভেবে চিনতে বলল, ওকে, তাহলে এখনই রেডি হয়ে নে। আমার উঠবি শ্বশুর বাড়িটা দেখে আয়। অন্য দিনের তুলনায় আজ রায় একটু বেশি সুন্দর। নিখুঁত ভাবে সেজেছে। নীল রঙের একটি পাতলা শাড়ির সাথে চুল খোলা ভারী সাজে তাকে বিচক্ষণ সিনেমার নায়িকাদের মতো কোনো অংশে কম মনে হচ্ছে না। তার বয়স 28-এর কোটাই হলেও তাকে দেখতে 18 বছরের যুবতী মনেই লাগছে। ব্যাপারটি ফায়েজ পেছনে সোফায় বসে লক্ষ্য করলো। ফোন থেকে চোখ সরিয়ে সে তীক্ষ্ণ গলায় তার বুড়ো আপুর দিকে প্রশ্ন ছুড়ল, জিজু তো কাল আসবে আপু, আজ তুমি হঠাৎ এত সাচ্ছ কেন? কিছুটা থমথম খেলেও রায় কানে এসে এক জোড়া নীল রঙের দুল পড়তে পড়তে বেশ ব্যস্ত গলায় বলল, একটু শপিং এ বের হবো। তাছাড়া কাল কিভাবে সাজবো তার ট্রায়াল দিচ্ছি এখন। হুট করে ফায়েজ রেগে গেল। বসা থেকে উঠে শক্ত গলায় বলল, এসব ভাওতাবাজি ছাড়ো আপু। জিজুর মতো সফট হার্টেড মানুষ তুমি পুরো দুনিয়ায় ঘুরে এলেও পাবে না। পৃথিবীর সবার চোখে ফাঁকি দিতে পারো তুমি, তবে আমার চোখে নয়। সম্পর্কে লয়াল থাকতে শিখো। দিন শেষে ঠকে গেলেও আমি নিজের কাছে পিওর থাকবো। দিন শেষে ঠকে গেলেও তুমি নিজের কাছে পিওর থাকবে, নিজের অনেস্ট ফিল হবে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। একজনের প্রতি লয়াল থেকে তুই কি পেয়েছিস? ধোঁকা, যন্ত্রণা আর অবহেলা ছাড়া। তোর সাথে আমার ছোটবেলা থেকেই মিলতো না, কখন আমি তোর থেকে সাপোর্টও পাইনি। কেমন ভাই তুই, হ্যাঁ? অন্যায় কাজে তুমি কখনো আমার থেকে সাপোর্ট পাবে তা আশা করো কিভাবে? একজনের প্রতি লয়াল থেকে আমি কিছু পাই বা না পাই, দিন শেষে অন্তত আমার কারণে কারোর রুহে আঘাত লাগেনি। আমরা এক মায়ের পেটের ভাই বোন হলেও আমাদের চিন্তা ভাবনা ভিন্ন, আর এই কারণেই হয়তো তোমার সাথে আমার কখনো সম্পর্ক তৈরি হয়ে উঠিনি, আর উঠবেও না, যতদিন না তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। রেগে মেগে প্রস্থান নিল ফায়েজ। সিঁড়ি বেয়ে অমনোযোগী ভাবে নামতে গেলে কারোর সাথে ধাক্কা খেলো সে। এতে করে আরো তেতেই হয়েছিল ফায়েজ। পাশ দিয়ে তাকাতেই দেখলো একজন ভোকরাওয়ালি মেয়ে, চোখ ছাড়া আর কিছু স্পষ্ট নয়। সানাম অন্য পাশে মুখ ঘুরে তাড়াহুড়ো করে সরে দাঁড়ালো। হাত পা কলছে বিড়বিড়। সেখানে বাঘের ভয়, সেখানেই সন্দেহ হয়। উফ, এই আপদটা না আমাকে চিনে ফেলে। ফায়েজ কয়েক সেকেন্ড ধীর থেকে আমরা গোড়া করে দেখলো সানামের। মন মেজাজ শান্ত হয়ে গেল তার। অতঃপর নাক ঘষলো, বিড়বিড় করে বলল, মিস সানাম, অবশেষে আমাকে খুঁজতে খুঁজতে আপনি চলেই এলেন। আপনার মাথায় আমি এমন ভাবে বসে গেছি যে আমার পিছনে ছোটা ছাড়া আপনার কোনো উপায় নেই। তবে আপনি এতটা ফাস্ট কাজ করবেন আমার আইডিয়া ছিল না। অনামিকা কোনোভাবে কিছু বুঝতে পেরে গেলে আমার প্ল্যানটা আর ওয়ার্ক করবে না। আই হোপ এমন কিছু হবে না। ফায়েজ ইচ্ছে করে সানামের মুখোমুখি দাঁড়ালো। তাকে খেপানোর জন্য ব্রু যুগল কুচকে প্রশ্ন ছুড়লো, হু আর ইউ? সানাম নিশ্চুপ। কথা বললে নিশ্চিত সানামের কণ্ঠস্বর ফেলবে চিনে। তবে এসবের তোয়াক্কা করলো না সানাম। মুখ থেকে ম্যাক্স খুলে সে ফায়েজের মুখোমুখি দাঁড়ালো। ফায়েজের মুখের কাছে তেড়ে এসে দাঁত চেপে বলল, আপনি ফায়েজ ফারনাস চৌধুরী? এবার অস্বীকার করে দেখুন। মুখের উপর হাত গুজে দাঁড়ালো ফায়েজ। ফিচেল হেসে বলল, আপনার মতো টিউবলাইট আমি পৃথিবীতে দ্রুত দেখিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেকেন্ড টাইম আপনাকে 2 সেকেন্ডও সময় দিত না।
বাই দা ওয়ে, আমাকে খুঁজতে খুঁজতে যেহেতু আপনি আমার বাড়ি অবধি চলে এসেছেন, এবার বলুন আমাকে চিনে আপনার কাজটা কি? আপনার কাছে আমার কোনো প্রশ্নের উত্তর জানার আছে কি? আই হোপ ঠিকঠাক উত্তর দেবেন। কি প্রশ্ন বলুন? আপনি আপনি আমার নাম কিভাবে জানেন? সেদিন কেন আমাকে বাঁচিয়েছিলেন? কেনই বা বারবার বিভিন্ন বেশে এসে আমাকে বিভ্রান্ত করছেন? মোটিভটা কি আপনার? নিজে খুঁজে বের করুন। ব্রেনটাকে একটু কাজে লাগান। ধারণা দিলে কিন্তু লোহার বস্তুতেও মরিচা পড়ে যায়। আর এটা তো আপনার ব্রেন। ইতিমধ্যেই রায় সেজে গুজে রেডি হয়ে বেশ তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গেলেই ফায়েজ চট করে সানামের মুখের মাস্ক লাগিয়ে দিল। সানাম হতভম্ব হয়ে গেল। ফায়েজ ও বুকাওয়ালি সানামকে দেখে রায় কপাল কুঁচকালো। ফায়েজের দিকে প্রশ্ন ছুড়ল, মেয়েটিকে? ফায়েজ মাথা নিচু করে বলল, ফ্রেন্ড। রায় আর কোনো কথা বাড়ালো না, বাড়ি থেকে বের হয়ে গেল সে। সানাম মুখের মাস্ক খুলে চুয়াল উঁচিয়ে ফায়েজকে বলল, আমাকে আপনার কোন দিক থেকে মাথা মোটা মনে হয়? আমি আমার ব্রেনকে কাজে লাগিয়ে আপনার কাছে এসেছি। মুখে মাস্ক পরুন। বাড়ির কেউ আপনাকে এভাবে দেখে নিলে প্রবলেম হতে পারে। অনামিকাকে আমি হারাতে পারবো না। আমি আপনাদের বিয়ে ভাঙতে আসিনি। ও, বিয়ে ভাঙার অভ্যাস তো আছেই আপনার, তাই বিশ্বাস করতে পারছি না। সানাম ভোর কালো। ফায়েজকে জানতে পেরে উদ্গ্রীব হয়ে উঠলো। শক্ত গলায় বলল, বলুন তো আপনি কে? কি চান আমার থেকে? আপনার রূহ চাই, দেবেন? আমাকে মেরে ফেলে আপনার লাভ কি? মরে গেলে অন্তত স্পর্শ করবেন না। থমকে দাঁড়ালো সানাম। একের পর এক ফায়েজ তাকে চমকে দিচ্ছে। সানামের হতবাক মুখখানি দেখে ফায়েজ ব্যগ্র হাসলো। সানামের কানে এসে ফিসফিস করে বলল, মৃত ব্যক্তি কখনো ফিরে আসে না সানাম, তার জন্য মন ভরে দোয়া করা যায়, ব্যাস এইটুকুই। আপনার যতটুকু হক ততটুকুর মধ্যেই থাকুন। সৃষ্টিকর্তা নিজেও বাড়াবাড়ি পছন্দ করেন না। ইতিমধ্যেই অনামিকা ও মালিহা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে এলো। সিঁড়ি থেকে ফায়েজ তাদের দেখে সানামের মাস্কটা আবারও পরিয়ে দিল। চোখ রাঙিয়ে সানামকে বলল, মুখ যেন কেউ না দেখে, বি কেয়ারফুল। আপনার নামটাও যেন কেউ জানতে না পারে। কেন? আমার নাম জানলে ক্ষতি কি? কথা বাড়ালে ক্ষতিটা আপনারই হবে। বাই দা ওয়ে, নাম দাম আপনি আমার বাড়ির কাউকে বলেননি তো? না, বাট বলবো। ডোন্ট অ্যাংরি মি। আপনার ভেতর থেকে রুহটাকে টান দিয়ে বের করে ফেলবো। চিনেনি তো এখনো ফায়েজ ফারনাস চৌধুরীকে? পূর্বে কি আপনারই কসাই ছিলেন? কথাবার্তা তো এমনই মনে হচ্ছে। আজ্ঞে না, একটা টিউবলাইট মেয়ে আমাকে বাধ্য করেছে কসাই হতে। তাকে পিস পিস করে কেটে ফেলে কিমা না বানানো অবধি আমার কসাইয়ের পেশা আমি অব্যাহত রাখবো। সানামকে গরম গলায় হুমকি দিয়ে ফায়েজ সিঁড়ি থেকে নিচে নামতে নামতে অনামিকাকে বলল, হোয়াট আ সারপ্রাইজ অনামিকা, আই এম সো হ্যাপি। অনামিকা আলতো হেসে বলল, হুট করেই মনে হলো তোমার বাড়িতে আমি আসতে চাই, তাই চলে এলাম। আমি জানতাম তুমি খুশি হবে। দেয়াল গড়ির দিকে তাকিয়ে ফায়েজ বেশ তাড়া নিয়ে বলল, আচ্ছা তুমি থাকো, আমার একটা জরুরি কাজে বাইরে বেরোতে হবে, রাতে কথা হবে। ওকে বাই। ফায়েজ প্রস্থান নিল। মালিহা চৌধুরী অবাক হয়ে ফায়েজের যাওয়ার পথে তাকিয়ে রইলেন। চিন্তিত গলায় বললেন, ফায়েজের মতিগতি তো আমি কিছুতেই ভালো বুঝতে পারছি না। ফায়েজের তো কোনো মেয়ে বান্ধবী ছিল না, সানামকে ছাড়া তো সে কিছুই বোঝে না। তবে এই অনামিকা মেয়েটিকে কেন এলো মেয়েটি এই বাড়িতে? বুকরা পরিহা সানামকেও মোটেও চিনতে পারলেন না মালিহা চৌধুরী। তবে সানাম ঠিকই চিনতে পারলো মালিহা চৌধুরীকে। ফায়েজের খেলা এবার শেষ, তবে বিষয়টা পুরোপুরি শিওর হওয়ার বাকি। ঘন্টা খানিকের মধ্যে সানাম ও অনামিকা ফায়েজের বাড়ি থেকে বের হয়ে গেল। সানাম তার হলে ফিরে এলো। বেশ সাহস নিয়ে দীর্ঘ 2 বছর পর সে শিফরাকে কল করলো। টেবিলের উপর ফোনটি বাজতে দেখে শিফরা বিছানা থেকে উঠে এলো। তৃণক্ষণে সানামের কোন নাম্বারে বেশে উঠতেই শিফরার আনন্দে চোখ মুখে উঠলো। ফোনটি তুলে উত্তেজিত গলায় বলল, হ্যালো আপু, কেমন আছিস? এতদিন পর তোর আমার কথা মনে পড়লো? একটা দরকারে কল করা তোকে। মনক্ষণ হলো শিফরার। বিষণ্ণ গলায় বলল, ও দরকারে কল? বিষয়টা খুব আর্জেন্ট। বলো কি জানতে চাও? 2 বছর আগে আমি যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, তুই জানিস সেই ছেলেটির নাম কি? ও, তুই ফায়েজ ভাইয়ার কথা বলছিস? তুই চিনিস তাকে? হ্যাঁ, তোর বিয়ে ঠিক হওয়ার পর 2বার দেখা হয়েছিল তার সাথে। ছেলেটা তোমার জন্য খুবই পাগল ছিল আপু। জানো কতবার চেষ্টা করেছিল তোমার সাথে একবার দেখা করতে, যোগাযোগ করতে, কিন্তু তুমি তো পাত্তা দাওনি। ফোনটি সঙ্গে সঙ্গে কেটে দিল সানাম। কপাল ঘষে বিড়বিড় করে বলল, তার মানে সেদিন ফায়েজ ফারনাস চৌধুরী আমাকে হুমকি দিয়েছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য?
তিনি আমার অতীত জেনে স্পর্শকে সহ্য করতে পারছিলেন না, তাই স্পর্শের ছবিটা তিনি এভাবে ভেঙে দিয়েছেন। এসব কি হচ্ছে আমার সাথে? সানামের মধ্যে প্রবল অস্থিরতা কাজ করতে লাগলো। তীব্র দুশ্চিন্তায় তার সমস্ত শরীর ঘেমে গিয়ে একাকার। সারা ঘরময় সে পায়চারি করে অবশেষে একটি সিদ্ধান্তে উপনীত হলো। কপাল ঘেঁষে বলল, এই বিষয়ে ফায়েজ ফারনাস চৌধুরীর সাথে আমার সরাসরি কথা বলতে হবে। তাকে বোঝাতে হবে আমার পিছু ছাড়তে, অযথা একজন নগণ্য মানুষের পেছনে ঘুরে সময় নষ্ট করার নতুন করে শুরু করতে যে ভাবা সেই কাজ। সাইফার কাছ থেকে সানাম বেশ কৌশলে ফায়েজের ফোন নাম্বার নিল। অনামিকাকে এর মধ্যে জড়ালো না, কেননা অনামিকা এতে সানামকে অহেতুক সন্দেহ করতে পারে, কিংবা ফায়েজ যেন সানামকে অতীতে ভালোবাসতো তা জানতে না পারলে অনামিকা ভীষণ কষ্ট পাবে। কি বা তার মনে কষ্ট দিয়ে লাভ? বেশ ভেবেচিন্তে সানাম ডায়াল করলো ফায়েজের নাম্বারে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এসে গাড়ি থামালো ফায়েজ। ইতিমধ্যেই ফায়েজের নাম্বারে কল এলো। প্রথম কলটি বেজে যাওয়ার পর ফায়েজ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসলো। নম্বরটি তার চেনা, খুব চেনা। চোখ থেকে চশমা খুলে ফায়েজ বিড়বিড় গলায় বলল, ইস, পাখিটা অস্থির হয়ে গেছে আমাকে ট্র্যাক করার জন্য। আমার হিংসত্ব এসে এতটা কাবু হয়েছে যে না জানি আমাকে ভালোবাসা দেখলে তার কি হবে। বাঁচিয়ে রাখা যাবে তো তাকে? দ্বিতীয় কলটি তুলল ফায়েজ। বেশ আয়েশ করে মিশ্রণ সুরে বলল, হ্যালো হ্যালো, আমি সানাম বলছি। উফ, কোন সানাম? ড্রামা বন্ধ করুন। আপনি এখন কোথায় আছেন বলুন? আমি তো স্বর্গে আছি। আর আপনি? বলুন কোথায় আছেন? আমি তো আপনাকে রাতের বেলায় কন্ট্রাক্ট করতে চেয়েছিলাম, দিনের বেলায় কেন? সরি টু সে, এখন আমার মুড নেই, কল রাখুন। চাপা হাসিতে ভেতরটা ফেটে যাচ্ছিল ফায়েজের, তবুও কণ্ঠস্বর শক্ত রাখলো। সানাম কিরকির করছিল, দাঁতে দাঁত চেপে বলল, সত্যি বলছি, আপনার মতো অসভ্য লোক আমি পৃথিবীতে দুটো দেখিনি। কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্যই আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আদারওয়াইজ আপনাকে এই সময় ফোন করে বিরক্ত করার আমার কোনো প্রয়োজনই ছিল না। ও, কাজের ব্যাপার? ওকে ফাইন, বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে আসুন। ওখানেই কেন? কাজে কোথাও দেখা করি? দেখা করতে হলে আমাকে দেয়া অ্যাড্রেসে আপনার দেখা করতে হবে। কজ আমি আমার ইম্পর্টেন্ট কাজ ফেলে রেখে আপনার সাথে এই সিচুয়েশনে অন্য কোথাও গিয়ে দেখা করতে পারবো না। কলটি কেটে দিল ফায়েজ। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, চোখে চশমা লাগিয়ে হেলালি অবস্থায় বলল, পাখি নিচ থেকে খাঁচায় বন্দি হতে চাইলে আমি কেন খাঁচা খুলে রাখবো? মায়ায় পড়ে গেলে সেখানে বন্য প্রাণীরাও পোষ মেনে যায়, সেখানে আপনি তো সামান্য মানুষ মাত্র। সানাম পরনের জামাটা পাল্টে নিল, তাড়াহুড়া করতে গিয়ে হলুদ রঙের কুর্তিতে উল্টো করে পরে ফেললো। সেদিকে মনোযোগ নেই তার। ঠোঁটে এক ব্রো করে হালকা লিপস্টিক করে নিল। কুর্তি ও উপর সাদা ওড়না জড়িয়ে তার সাইড ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রুমে তালা ঝুলিয়ে পাশের রুম থেকে কলিগ শ্রোতার রুমের দরজায় আরেকবার ধাক্কা দিল। মৃদু চিৎকার করে বলল, শ্রোতা আছিস? দরজাটা খোল। রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। সানাম বিরক্ত হয়ে বলল, এই মেয়েটা এত ঘুমাতে পারে? অফিসের টাইম তো হয়েই যাচ্ছে, অফিসে যাবে না নাকি? দেখ, ভেবেছিলাম শ্রোতাকে দিয়ে আজকে ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়ে নিব একদিনের, কিন্তু তা আর সম্ভব হলো কই। মনে হচ্ছে আমাকে যে ম্যানেজারের কাছ থেকে ছুটি নিতে হবে। সানাম সিএনজিতে উঠে গেল। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে রওনা হয়ে গেল। তার বাড়ি থেকে কমপ্লেক্স প্রায় 8 ঘন্টা রাস্তা। এতেই তার বিরক্ত বোধ হচ্ছিল। অবশেষে সানাম তার গন্তব্যে পৌঁছালো। ফায়েজকে খুঁজতে লাগলো, কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক বিব্রতকর ঘটনা। আশেপাশে মানুষজন সানামের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। সানাম আগ্রহ করলো লোকদের টিপ্পনি, তবু মনোযোগের সাথে নিজের দিকে একবারও ফিরে তাকালো না সে। কতটা অপরিপাটি হয়ে এসেছে সে, ওই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। আশেপাশে কোথাও সানাম ফায়েজকে দেখতে না পেয়ে ব্যাগ থেকে ফোন করে ফায়েজের নাম্বারে ডায়াল করলো। ইতিমধ্যেই তার চোখ পড়ে গেল তার থেকে প্রায় কয়েক ফুট দূরে একটি নামি দামি গাড়ি থেকে বের হওয়া তার অতি পরিচিত মুখ নৌশানের দিকে। সানাম দাঁত কেলিয়ে হেসে নৌশানকে ডাকতে গেলেই কোথা থেকে যেন ফায়েজ ছুটে এসে সানামকে টেনে এনে দুজনই দেওয়ালের আড়ালে লুকিয়ে গেল। চোখের পলকেই কি সব ঘটে গেল সানামের সামনে। হতবাক হয়ে সানাম ক্ষিপ্ত ফায়েজের দিকে তাকিয়ে বলল, কি হলো ব্যাপারটা? কেন আপনার রিপিট করব? এভাবে টেনে আনলেন কেন? আপনি কি আমার কাজ স্পষ্ট করার জন্য এসেছেন? আজব, আমি আবার কি করলাম? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন, মুখ থেকে কোনো ওয়ার্ড যেন না বের হয়, একটা সিঙ্গেল ওয়ার্ডও নয়।
দেয়ালের আড়াল থেকে বের হলো ফায়েজ। হাত ধরাধরি করে শাড়ির শোরুমে ঢুকে গেল ফায়েজের বড় বোন রায় ও নৌশাদ। সেখান থেকে নৌশাদ রায়কে অনেক শপিং করে দিল, যদিও এসবের পেমেন্ট রায়ই করেছে। ফায়েজ ভাবশূন্য ভঙ্গিতে পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এসব অন্যায় কাজ দেখছিল। পাশে দাঁড়ানো সানামের চক্ষু ছানা ভরা। অনামিকার বড় ভাই নৌশাদ কিনা ফায়েজের বড় বোনের সাথে ঘুরে বেড়াচ্ছে, বিশ্বাসই হচ্ছে না তার। সানাম শুকনো ঠোক গিলল, ধীর গলায় ফায়েজকে বলল, এটাই কি আপনার জরুরি কাজ ছিল? বলছিলাম না চুপ থাকতে। ফায়েজের মুখের দিকে তাকানো যাচ্ছে না, রাগে টকবকে অবস্থা তার। হিংস্র বাঘের নেই থাবা বসাতে প্রস্তুত সে, শুধু সুযোগের অপেক্ষা। সানাম তবুও নিজের ইখতিয়ার বাইরে গিয়ে বলল, দেখুন, নৌশাদ ভাই ইজ দ্য ভেরি গুড পার্সন। আমি পার্সোনালি ওনাকে বেশ ভালোভাবেই চিনি। তাছাড়া আজকালকার যুগের মেয়েরা একটু একটু প্রেম তো করেই, এটা নিয়ে তো খেপে যাওয়ার কি আছে। ততক্ষণে নৌশাদ দৌড়াই শপিং মলের ভেতরেই একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। সানামের কথায় মনোযোগ দেওয়ার সময় নেই ফায়েজের। দিক বেদিক ভুলে গেলে সে ছুটে গেল রায় ও নৌশানের পিছনে। সানামও পক্ষান্তরে খুঁজে না পেয়ে ফায়েজের পিছনে ছুটল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই ফায়েজ রায়ের সামনে নৌশাদের শার্টের কলার চেপে ধরলো। নৌশাদ ভরকে উঠতেই ফায়েজ আক্রোশ ও ক্ষোভ দৃষ্টিতে গলায় বলল, তোকে আমি একবার ওয়ার্ন করেছিলাম না আমার আপুর পেছনে না ঘুরতে? কুকুরের লাজ সোজা হবে না তোর? নৌশাদের দৃষ্টি ক্ষীণ, হটকারিতা করে কাটিয়ে হিংস্র রূপ ধরলো। আজকে উঠে রাই ফায়েজকে থামানোর চেষ্টা করে বলল, কি করছিস ভাই? ওকে ছাড়, তোর বোনকে আগে সামলা, এরপর না হয় আমাকে সামলাবি। আকাশে থু থু ছিটালো, কিন্তু নিজের গায়েই পড়বে, মাইন্ড ইট। মুহূর্তেই নৌশাদ ধাক্কা মেরে ফায়েজকে সরিয়ে দিল। রায়ের দিকে একবার ক্ষুদ্র দৃষ্টিতে নিক্ষেপ করলো নৌশাদ। রেস্টুরেন্ট থেকে প্রস্থান নিল। ফায়েজ নিশ্চুপ, ঘনের কারণে তার মুখ বন্ধ হয়ে গেল। নৌশাদ চলে যেতেই রায় টুকরি কেঁদে উঠল। ফায়েজের শার্টের কলার চেপে ধরে বলল, এটা তুই কি করলি ভাই? কেন নৌশাদকে এভাবে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলি? আমি তোর কি ক্ষতি করেছিলাম বল? ফায়েজকে উপেক্ষা করে রাই নৌশাদের পিছু নিল। সানাম দূর থেকে দাঁড়িয়ে হা করে সব দেখছিল। এক পা দু পা করে সানাম নিথর হয়ে দাঁড়িয়ে পাহাকা ফায়েজের পাশে দাঁড়ানো। শুকনো গলায় বলল, দুজন দুজনকে যেহেতু এতই ভালোবাসা, কেন অযথা আপনি তাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছেন? ছেড়ে দিন না তাদের। ফায়েজ রক্তচক্ষু নিয়ে সানামের দিকে তাকাতেই ফায়েজের কল বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ফায়েজের অধৈর্য হয়ে উঠল। অতঃপর কপাল ঘষে মাথার চুলগুলো টেনে সে কলটি তুলে জোরপূর্বক হেসে বলল, হ্যালো জিজু। হ্যাঁ ফায়েজ, কোথায় তুই? তোর আপু বা কোথায়? কল তুলছে না কেন রাই? ঠিক আছে তোরা, এভরিথিং ইজ ওকে জিজু, ডোন্ট ওয়ারি। অ্যাকচুয়ালি আপু আমার সাথে একটু শপিং করতে এসেছে, তাই ব্যস্ততার কারণে কল তুলতে পারছে না। মিথ্যা বলতে যদিও রুচিতে বাজছিল ফায়েজের, তবুও সে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হলো। ফায়েজের জিদু সাজিদ অস্বাস্থ্য হলো। আলতো হেসে বলল, ও আচ্ছা এই ব্যাপার, আমি ভেবেছিলাম কি নাকি। আচ্ছা তোরা শপিং কর, টাকা লাগলে বলিস, আমি পাঠিয়ে দিব। তাছাড়া কল তো আমি আসছি দেশে, অনেক মজা হবে। ফায়েজ ভারাক্রান্ত গলায় বলল, হ্যাঁ জি অনেক মজা হবে। ওকে রাখছি, তবে প্যাকিং এখনো। ভালো থাকিস, সাবধানে ড্রাইভ করিস, আর হ্যাঁ আমার রায়ের দিকে খেয়াল রাখিস ভাই। কল কেটে ফায়েজ নিঃশ্বাস ভঙ্গিতে চেয়ার টেনে বসে পড়লো। মাথায় হাত তার উপর কি পরিমাণ মানসিক টেনশন যাচ্ছে কেবল সেই বুঝতে পারছে। এসব সানামের বিরক্ত হলো, বিড়বিড় করে বলল, হ্যাঁ নিজের দরকারে এসে অযথা তাদের ফ্যামিলি প্রবলেমে ফেসে গেলাম। ইতিমধ্যেই ফায়েজ নিজের দিকে তাকিয়ে সানামকে লক্ষ্য করে নিশ্চয় গলায় বলল, প্লিজ সিট। সানাম সামনে চেয়ারটিতে টেনে বসলো। ফায়েজের চোখ তুলে সানামের দিকে তাকালো। সানাম অবাক হলো। ফায়েজের চোখে শুধু ক্ষোভ নয়, এবার চোখের কার্নিশ জুড়ে টলমলে জলের ছড়াছড়ি। সানাম উদ্বিগ্ন গলায় বলল, আপনি কাঁদছেন? জিজু কল করেছিলেন। কাইন্ডলি আমাকে একটা ওয়ে বলবেন কিভাবে পরকিয়া করা বোনের দোষ ঢাকা যায়? সানাম ভরকানো প্রশ্ন ছুড়ল, পরকিয়া মানে? আপনার বোন ম্যারিড? জিজু ফ্রান্সে থাকেন, কালই দেশে ফিরছেন। আপু দেখে তো মনে হয় না আপু ম্যারিড। কি করবেন এখন? বিষয়টা তো খুব জটিল মনে হচ্ছে। আপনিই বলুন না কি করব। আপনার তো এসব টিপস ভালোই জানা আছে। সানাম বুঝলো ফায়েজ তাকেই বলছে। সানামও রেগে মেগে ক্ষিপ্ত গলায় বলল, দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আমি সেদিন আপনাকে ঠকাতে চাইনি তাই।
আমি আপনার থেকে কোনো এক্সপ্লেনেশন শুনতে চাইছি না সানাম, প্লিজ ওয়ে বলুন, জাস্ট ওয়ান ওয়ে। কিভাবে আমি আমার আপুকে বোঝাবো আপু যা করছে ভুল করছে? সানাম ও ঘাড় তেরামো করে বলল, আপনার শুনতে হবে? আমি যা বলতে চাই তাই আপনাকে শুনতে হবে, সব শুনতে হবে। আমি ইচ্ছে করে আপনাকে ঠকাইনি। যাকে আমি কখনো ভালোবাসতে পারবো না, কেন মিছিমিছি তার সাথে সম্পর্ক আবদ্ধ হয়ে জীবনটা নষ্ট করে দিব বলুন? তার মানে আপনি বলতে চাইছেন ডিভোর্স? আপু জিজুকে ডিভোর্স দিতে? আমি যেটা বলতে চাইছি, আমি জাস্ট ওই বিষয়টাকে আপনাকে বললাম। বাট বিলিভ মি, জিজু আমার মতো খারাপ নয়। আপনি আমাকে ভালোই নাই বাসতে পারেন, বাট জিজু আপুকে প্রচন্ড রকম ভালোবাসে। তবু আপু কেন এমন করছে? আমি না হয় খারাপ, তাই পূর্বে আমার সাথে এমন হয়েছে, বাট আমার জিজু তো ভালো, তার সাথে কেন এমন হচ্ছে? হোয়াই? আপনি খারাপ এটা আমি আপনাকে বলতে চাইনি, আপনি খামোখা কথা বেচাচ্ছেন। আচ্ছা, ওই সময় আপনি যেন কি বলছিলেন? নৌশাদ ইজ এ গুড পারসন। আপনার পুরাতন প্রেমিকের চাচাতো ভাই বলে সে খুব ভালো মানুষ হয়ে গেল? দম ফেলে ফায়েজ শক্ত গলায় বলল, পৃথিবী আপনার এখনো চেনা হয়নি সানাম, তার এক ঝলক আজ আপনি আমাকে দেখাবেন। সানাম হাত টেনে ধরে শপিং এ কমপ্লেক্সের ভেতরে হয়ে গেল। সানামকে তার গাড়িতে উঠিয়ে দিল। মুহূর্তের মধ্যে গাড়ি ঊর্ধ্বগতিতে ছেড়ে দিল। সানাম চুপ থাকলো, দেখতে চাইলো ফায়েজ কি করছে। খানিকক্ষণ বাদে কোর্টের সামনে এসে গাড়ি থামালো ফায়েজ। কোর্টের ভেতরে এসে সানামকে নিয়ে প্রবেশ করলো। উকিলের রুমের জানালা দিয়ে ফায়েজ উকি মারলো। সানামকেও তাকাতে বলল। সানাম উকিলের রুমের দিকে তাকাতেই ফায়েজ বলল, লুক হেয়ার, দেখুন আপনার এক্স বয়ফ্রেন্ডের বাড়ির দলিল এখন তার চাচা ও চাচাতো ভাইয়ের হাতে। সূক্ষ্ম দৃষ্টি সানামের। কিছুক্ষণ স্থির রইল সেই দৃষ্টি। এরশাদ শিকদার ও তার ছেলে নৌশাদ দলিল টিপে যুদ্ধ জয়ের নেই খুশিতে উৎফুল্ল। ঐশাসিক হাসি হেসে তারা তাদের ঠোঁটের কোণে। তা দেখে সানামের দৃষ্টি অধিক তৎপর হয়ে উঠল দলিলটিতে কি আছে তা দেখার জন্য। অতঃপর সানাম বুঝতে পারল অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত এত দূর থেকে দলিলটি দেখা সম্ভব নয়। পরিশেষে সানাম ব্যর্থ হলো। ফায়েজের দিকে সন্দেহান দৃষ্টি নিক্ষেপ করলো। অবিশ্বাস্য গলায় বলল, আপনি কিভাবে শিওর হলেন যে এইটা ওই স্পর্শের বাড়ির দলিল? এখান থেকে তো দলিলের দেখা যাচ্ছে না। ফাইজলামি পাইছেন? ফায়েজ হাসলো, বিস্তর রহস্যময় হাসি হেসে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড সি। চুপচাপ দাঁড়িয়ে দেখবেন আমি কি করি। পরিস্থিতি বোঝার ট্রাই করবেন, অ্যান্ড আপনাকে যা যা কোশ্চেন করা হবে তার রাইট আনসার দিবেন, ওকে? সানাম কিছু বলার পূর্বেই ফায়েজ টেনে নিয়ে সানামকে উকিলের ভরা রুমে দাঁড় করিয়ে দিল। সানামকে আচমকা দেখে বাঘ দেখার নেই আতঙ্কে উঠলেন এরশাদ শিকদার ও নৌশাদ। ইতিমধ্যেই উকিল সাহেব তার চেয়ার থেকে উঠে ফায়েজ ও সানামকে শাসিয়ে বললেন, হোয়াটস হ্যাপেন? আপনারা আমার পারমিশন ছাড়া রুমে প্রবেশ করলেন কেন? ফায়েজ মন্থর গতিতে উকিলকে শান্ত করে বলল, কুল মিস্টার বন্ড উকিল, প্লিজ কুল। আমরা এখানে আপনার পর্দাফাশ করতে আসিনি, এসেছি শুধু ইনফরমেশন পাশে দাঁড়িয়ে থাকা টিউবলাইট মেয়েটিকে জানাতে। মুহূর্তেই উকিল খেপে গেলেন। চেয়ার থেকে উঠে তিনি উঁচু গলায় ফায়েজকে বললেন, কি বললি তুই? আমি বন্ড উকিল? এত বড় সাহস তোর? আমার কেবিনে এসে আমাকে বন্ড বলছিস? প্লিজ ডোন্ট শাউট মিস্টার বন্ড উকিল। কেন নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাচ্ছেন বলুন তো? আপনার জালিয়াতি আমার ফোনে রেকর্ড করা আছে। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে আপনি যেভাবে অন্যায়ভাবে একজনের দলিল অন্যজনের নামে হস্তান্তর করেন, এসব তো আমার জানা। উকিল ভরে গেল। এরশাদ শিকদার ও নৌশাদ তেতে উঠল। এরশাদ শিকদার ফায়েজের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়লেন, এই ছেলে কে তুমি? আর সানামি বা তোমার সাথে কি করছে? অর্থ হেসে ফায়েজ বলল, ওহ রিয়েলি? আপনি আমাকে এখনো চিনতে পারছেন না? এরশাদ শিকদারের টনক নড়ল এবার। ফোনের তাকে হুমকি দেওয়া ছেলেটি তো স্বয়ং তার সামনে দাঁড়িয়ে। শুকনো ঢোক গেলেন এরশাদ শিকদার। নৌশাদের দিকে তাকিয়ে ভীতিকর দৃষ্টি নিক্ষেপ করলেন। নৌশাদ বুঝতে পারলো তারা যে ভয়টা পাচ্ছিল সেই ভয়টাই সত্যি হয়েছে। সানাম তেড়ে এলো এরশাদ শিকদারের কাছে। হ্যাচকা টানে এরশাদ শিকদারের হাত থেকে দলিলটি নিয়ে সানাম দলিলটিতে চোখ বুলিয়ে দেখলো। দেখি দলিলে কি লেখা আছে। নৌশাদ তাড়াহুড়া করে সানামের হাত থেকে দলিলের কাগজটি ছিনিয়ে নেওয়ার পূর্বেই ফায়েজ সানামের হাত থেকে দলিলটি কেড়ে নিল। ফিসেল হেসে সানামকে বলল, আমি বলছি দলিলটিতে কি লেখা আছে। দলিলটিতে লেখা আছে যে স্পর্শের সকল স্থাবর ও স্থাবর এমনকি তার বাড়ির সম্পত্তিটুকুও এরশাদ শিকদারের নামে হস্তান্তর করা হলো। মৃত্যুর আগে এটাই ছিল স্পর্শের শেষ ইচ্ছে। সানাম আঁতকে উঠল। এরশাদ শিকদার ও নৌশাদের দিকে বিস্ফোরিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিন্তু স্পর্শ তো সবসময় চেয়েছিল তার মৃত্যুর পর তার সমস্ত স্থাবর সম্পত্তি এতিমখানায় দেওয়া হোক।
চাচা, নৌশাদ ভাই, আপনারা এইসব জানার পরেও দলিলটা আপনাদের নামে করলেন কেন? এরশাদ শিকদার পর্দাফাশের ভয়ে জর্জরিতে থাকলেও শক্ত গলায় সানামকে বললেন, দেখো সানাম, স্পর্শের মৃত্যুর আগের দিনের ঘটনা তো তুমি পুরোপুরি জানো না। মৃত্যুর আগের দিন রাতে স্পর্শ হঠাৎ আমার রুমে আসে এবং আমাকে বলে যে তার সকল সহায় সম্পত্তি যে আমার নামে লিখে দিতে চাই। আওলাদ বলতে তো দুকুলে কেবল আমরাই আছি। নিজের আওলাদ বেঁচে থাকতে তো এতিমখানায় সম্পত্তি লিখে দিয়ে যেতে চাইছি না। দলিলে তার স্বাক্ষরও আছে, বিশ্বাস না হলে দেখে নাও। ফায়েজের হাত থেকে দলিলটি নিয়ে সানাম সম্পূর্ণ দলিলটি পড়লো এবং দলিলে থাকা স্বাক্ষরটিও দেখলো। হয়রান হয়ে গেল সানাম। অতঃপর দলিল থেকে চোখ উঠিয়ে তো সন্দেহের গলায় এরশাদ শিকদারের দিকে প্রশ্ন ছুড়ল, কিন্তু চাচা, আপনারা তো এসব বিষয়ে আমাকে কিছু জানাননি। এরশাদ শিকদার বিরক্তি গলায় বলে উঠলেন, তোমাকে জানানোর কি আছে সানাম? তুমি তো আমাদের আওলাদ নও, স্পর্শের উডবি ওয়াইফ ছিলে তুমি, ব্যাস এইটুকুই তোমার পরিচয়। আমাদের কোনো বিষয়ে তোমাকে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। এই বিষয়টা তুমি যত দ্রুত বুঝতে পারবে ততই তোমাদের জন্য মঙ্গল হবে। সানাম আঘাত পেল, তার কথার আঘাতে ভেতরটা গা গেয়ে এলো। তীব্র অপমানিত বোধ করলো। চোখ জল নিয়ে সানাম দলিলটি এরশাদ শিকদারের হাতে তুলে দিল। বাকরুদ্ধ সে এক ছুটে উকিলের রুম থেকে বের হয়ে গেল। নওশাদ রেগে মেগে ফায়েজের মুখোমুখি এসে দাঁড়ালো, চেয়ারে উঁচিয়ে বলল, তুই আবার এখানে এসে হাজির? সানামের সাথে তোর কিসের সম্পর্ক? এরশাদ শিকদার অট্ট হেসে বললেন, সানামের নতুন টোপ মনে হয়, আশিক বানিয়েছে নতুন করে। মুখে মুখে শুধু স্পর্শ, কাজের বেলায় নতুন নাগর। ফায়েজ শান্ত রইল, ক্ষিপ্ততা ভুলে আন্ত হেসে চুল ঠিক করলো। তবে এত স্বাভাবিক ভাব তার গায়ে সইল না। কিছু মানুষ আছে যারা হাজার চেষ্টা করেও তাদের স্বভাব পাল্টাতে পারে না। ফায়েজ নিয়ন্ত্রণহীন হয়ে উঠল। অতঃপর বেশ কঠিন গলায় এরশাদ শিকদারকে বলতে বাধ্য হলো, 3 গুনতে থাক তুই। তোর বাস্টার ছেলেও তোকে যদি আমি উলঙ্গ করে উল্টো লটকিয়ে না মারতে পারি তবে আমারও নাম ফায়েজ ফারনাস চৌধুরী নয়। ফায়েজ ফারনাস চৌধুরী নামটি শুনে উকিল সাহেব ঢুক গেলেন। এ তো তাদের এরিয়ার সবচেয়ে প্রভাবশালী উপর মহলের সাথে সম্পৃক্ত বিখ্যাত ব্যবসায়ীবিদ আকরাম ফারনাস চৌধুরীর ছেলে। ফায়েজকে খেপানো যাবে না, উকিল বুঝতে পেরেছিলেন। তাই তিনি মগার মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। নৌশাদের দিকে শেষবারের মতো ফায়েজ রুক্ষাপ্ত দৃষ্টি নিক্ষেপ করে উকিলের রুম থেকে প্রস্থান নিলেই এরশাদ শিকদার কড়া গলায় পেছন থেকে ফায়েজকে ডেকে বললেন, তোকে আমি দেখে নিব, নো প্রবলেম। তুই বললে আমি তোকে উলঙ্গ হয়েও সব দেখিয়ে দিব। তবে দেখা দেখির পর আর বাঁচবি তো? চামড়া সহ ছিলে ফেলবো, যেন কাকপো খেতেও কোনো লাশ চিনতে না পারে। আর থানা মামলা ফায়েজ? উকিল সাহেব রাগে ফোঁস করে এসে এরশাদ শিকদারকে বললেন, আপনি আর মানুষ পাননি? ফায়েজের মতো জ্বলন্ত অ্যাটম বোমের পেছনে লাগতে গেলেন? এরশাদ শিকদার রেগে উঠে বললেন, আমরা তার পেছনে লাগতে যাইনি, সেই আগ বাড়িয়ে এসে আমাদের পেছনে লেগেছে। সানাম তাকে লাগিয়েছে। ওই সানামকে তো আমি এত পেরেশানির মধ্যে থেকেও নওশাদ বিরক্ত হাসলো। তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, প্লিজ কুল ডাউন বাবা। বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, যত গর্জে তত বর্ষে না। ফায়েজের ক্ষেপেও ঠিক তাই হবে। ফায়েজকে কিভাবে জব্দ করতে হয় তা আমার বেশ ভালো করেই জানা আছে। তার আদরের বড় বোনের প্রাণ ভোমরা তো এখন আমার হাতে। বোনদের প্রতি ভাইদের নাকি আলাদা রকম টান থাকে, সেই টানকে কাজে লাগেই আমি ফায়েজকে আমাদের পায়ের নিচে টেনে আনবো। অফিসে 3 ঘন্টা দেরি করে এলো সানাম। দুপুর 3টার জায়গায় 6টায় এসে অফিসে ঢুকলো সে। ম্যানেজার রাগে দৃষ্টিতে সানামের দিকে তাকিয়ে কাজ থামিয়ে ডেস্ক থেকে টেনে নেওয়া হয়েছে তাকে। মাথা নুইয়ে সানাম অপরাধীর নেই দাঁড়িয়ে আছে। উগ্র মেজাজ নিয়ে ম্যানেজার সানামের দিকে জোরে একটি কলম ছুঁড়ে মারলেন। কলমটি এসে সালামের ঠিক কপাল বরাবর পড়লো। থপ থপ করে খেয়ে উঠলো সানাম। ম্যানেজার উঁচু গলায় বললেন, কাল থেকে তোর অফিসে আসার দরকার নেই। এই মাসের মধ্যে একটা দিনও তুই রাইট টাইমে অফিসে আসতে পারিসনি, আর আজ তো সব লিমিটই ক্রস করে ফেলছস। কাল থেকে তোর মুখটাও আমি এই অফিসে দেখতে চাই না। সানাম ভীত ও অসহায় দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকালো। কাঁদো কাঁদো গলায় বলে উঠলো, সরি স্যার, আমার একটা চান্স দিন প্লিজ। সত্যি বলছি, আমি এরপর থেকে আর কিছু বলার আগে সুযোগ দেওয়া হয়নি সানামকে। ম্যানেজার আঙুল ধারা ইশারা করে সানামকে অফিস থেকে বের করে যেতে বললেন। চলতি মাসের বেতন পরিশোধ করে সানামকে চাকুরিচ্যুত করা হলো। সানাম হতাশ হয়ে সোজা অফিস থেকে বের হয়ে গেল। অবশেষে চাকরিটাও হারালো সে। এবার কোথায় থাকবে সে, কি খাবে, কিভাবে জীবিকা নির্বাহন করবে, সেসব ভাবতে ভাবতে সে রোড সাইডে এসে দাঁড়াই। ফায়েজ গাড়ি থেকে নেমে এলো। সানামের মুখোমুখি দাঁড়িয়ে গলা জোরে বলল,
আর ইউ ফাইন? সানাম অবাক হয়ে সামনে চোখ তুলে তাকালো। চোখের জল গড়িয়ে পড়া অবস্থায় সানাম হতভম্ব গলায় ফায়েজকে বলল, আপনি আমাকে ফলো করছিলেন? ফলো কি আজ থেকে করছি? বিগত 2 বছর ধরেই তো করছি। অতীতের কথা ছাড়ুন, এখন কি কারণে ফলো করছিলেন বলুন। ওই সময় না বলে চলে গেলেন কেন? আপনার থেকে বলে কয়ে আসতে হবে কেন? কজ আমি আপনার হেল্প করতে চাই। কি হেল্প? চলুন আশেপাশে কোনো রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টেই কেন, এখানে বলুন। দরকারটা কিন্তু আপনার, আমার নয়। মন মেজাজ ভালো নেই আমার, কিছু বলার থাকলে এখানেই বলুন। রোড সাইডে দাঁড়িয়ে ইনসিডেন্ট ম্যাটার নিয়ে কথা বলা যায় না। এত আহামত কেন আপনি? সানাম এদিক ওদিক তাকালো। তার অফিসের পাশেই দোতলায় একটি রেস্টুরেন্ট রয়েছে। ফায়েজের সাথে কোনো কথাই না জড়িয়ে সানাম মনমরা হয়ে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ফায়েজ ও সানামের পিছু হাঁটা ধরলো। চুলগুলো এলোমেলো করে ফায়েজের প্যান্টের পকেটে হাত গুজলো। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি সানাম। কবে দেওয়াটা হয়ে আমি আপনার পিছু পিছু ছুটবো। আপনাকে আমি কতটা চাই তা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আপনাকে বুঝাবো। আপনি চাইলেই সব সুন্দর হতে পারতো সানাম। এতদিনে আমাদের সুখের একটা সংসারও হয়ে যেত। রেস্টুরেন্টে বসলো ফায়েজ ও সানাম। খাবার অর্ডার করতে ব্যস্ত হয়ে পড়লো ফায়েজ। সানাম বিরক্ত বোধ করলো। ওয়েটার প্রস্থান নিলেই সানাম ক্ষিপ্ত গলায় ফায়েজকে বলল, খাওয়া দাওয়া করাটাই কি আপনার ইম্পর্টেন্ট কাজ ছিল? দিন দুনিয়া ভুলে ফায়েজ মুক্তের নেই সানামের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে রেগে গেলে আপনাকে প্রচন্ড রকম বিশ্রী দেখায়। প্লিজ এমনটা করবেন না, আশেপাশের লোকজন আপনাকে দেখলে ভয় পাবে। দেখুন, আপনার সাথে আমি কোনো তর্ক জড়াতে চাই না, কাজের কথা বলুন। আপনাকে ভালোবাসি আমি দিন দুনিয়া সব ভুললাম, কিন্তু আপনারে বলতে পারলাম না। আমার এত প্রকার ধন দিলেন, দুনিয়ার সব সুখ থেকে বিচ্ছিন্ন করলেন। নেশাখোর আর আমার মধ্যে কোনো পার্থক্যই রাখলেন না। কোমলমতি মানুষ থাইকা বাঘের মতো হিংস্রতা শিখাইলেন। এত কিছু করার পরেও আমি আপনার পিছনেই দৌড়াই, প্রতিশোধের বদলে ভালোবাসা দেখাই। আমি নিজেই পথ ভ্রষ্ট হয়ে আপনার সঠিক পথ দেখাই। কি অদ্ভুত, তাই না? সানাম মাথা নুইয়ে নিল। আতত সরে চোখের জল ফেলতে লাগলো। স্পর্শের ছাড়া সে অন্য কাউকে ভাবতে পারছে না। স্পর্শের মৃত্যু তার হৃদয় কাঁপিয়ে দিয়েছে। চাইলেও সানাম সেই দিনটিকে ভুলতে পারছে না। তাই ফায়েজের অসীম ভালোবাসাও তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। সানামের মৌনতা ফায়েজকে মুহূর্তের মধ্যেই কঠিন করে তুলল। আবেগ বলে ফায়েজ কড়া গলায় বলল, আমাকে ভালোবাসতে হবে না আপনার। লিস্ট আপনার থেকে ভালোবাসা চাই না আমার। জোর করে ভালোবাসা পাওয়ার চেয়ে সারা জীবন নিঃসঙ্গ কাটানো ভালো। সেই মনের জোর কাছে আমার। বাই দা ওয়ে, এবার কাজের কথা বলি। দুঃখ নির্বাহন করার পর ফায়েজ জোর গলায় বলল, আই থিঙ্ক সেদিন স্পর্শের অ্যাক্সিডেন্টটা কাকতালীয় ভাবে হয়নি। অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল, আর স্পর্শের বাড়ির দলিলে তাকে জোর করে সাইন করানো হয়েছিল।